আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের লাস্ট ইঞ্জিনিয়ারিং ক্লাসে, যেখানে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা ডিটেইলস অনেক কিছু যাবো না, আমরা জাস্ট কিভাবে ম্যাথ গুলো করতে হবে ওইটার জন্য আমাদের যতটুকু জানা দরকার আমরা ততটুকু জানবো, ঠিক আছে? তো আমাদের এই চ্যাপ্টারের প্রথমে আমাদের চার্জ ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলা আছে। তো আমাদের যে অর্ধপরিবাহী পদার্থগুলো আছে সেখানে দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। একটা হচ্ছে আমার নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে আমার ইলেকট্রন। একটা হচ্ছে আমার পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে কি আমার যে ফ্রি হোলস গুলো আছে সেগুলা। তো আমাদের এরপর তিন ধরনের পদার্থ আছে, সেটা হচ্ছে কি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। তো এই তিনটার মধ্যে পার্থক্য কি সেটা হইলো আমাদের আমাদের যে এনার্জি ব্যান্ড গুলো আছে সেখানে যে আমার কন্ডাক্টর ব্যান্ড আর যে আমার ভ্যালেন্সি ব্যান্ড এই দুইটা কি ওভারল্যাপ করে কন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? ফলে আমরা মানে যে ফ্রি মুভেবল ইলেকট্রন সেগুলো খুব ইজিলি পাই। আর আমার যে সেমি কন্ডাক্টর সেখানে কি আমার যে কন্ডাক্টর ব্যান্ড আর আমার যে ভ্যালেন্সি ব্যান্ড এগুলো কি ওভারল্যাপ করে না, এখানে খুবই কম পরিমাণে আমাদের এনার্জি গ্যাপ থেকে যার কারণে খুবই সামান্য শক্তির যদি গেইন করে ইলেকট্রন, যার ফলে আমাদের ইলেকট্রন গুলো কি চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে। আর আমাদের যে ইনসুলেটর আছে সেখানে কি আমাদের গ্যাপ এনার্জি গুলো অনেক বেশি, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়ে থাকে, যার কারণে ইলেকট্রনকে এতটুকু শক্তি দেওয়া সম্ভব হয় না যে এগুলো কি তোমার কন্ডাক্টর হিসেবে কাজ করে বা কন্ডাক্টর ব্যান্ডে চলে যাবে, ঠিক আছে? ভ্যালেন্সি ব্যান্ড থেকে কি কন্ডাক্টর ব্যান্ডে চলে যাবে, এতটুকু যেটা কি সম্ভব হয় না ইলেকট্রনের ক্ষেত্রে। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে সিলিকনের যে গ্যাপ এনার্জি সেটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? আর যে আমাদের জার্মেনিয়াম সেটা হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট। এরপর আমাদের যে সেমিকন্ডাক্টর এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাত কি, যেটা কি পিওর সিলিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর, যেখানে কি কোনো প্রকার বহিরাগত জিনিস ইউজ করা হয় না। আর বহির্জাত কি, সেখানে হচ্ছে বাইরে থেকে জিনিস এনে আমরা ইউজ করব, যাতে আমরা কি বিভিন্ন ধরনের টাইপ বানাইতে পারি আমাদের মতো সুবিধা করে। তো এখানে বহির্জাতের মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে আমার পি টাইপ। এন টাইপের মধ্যে আমরা পঞ্চযোজী মৌল ব্যবহার করি, যেমন এগুলা পটাশিয়াম, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। এরপর হচ্ছে আমার পি টাইপ, যেখানে আমরা অ্যালুমিনিয়াম, বোরন, ত্রিযোজী মৌলগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? তো আমরা এখানে মেইনলি যেটা ফোকাস করি সেটা হচ্ছে আমরা এন এবং পি টাইপকে ইউজ করে যেভাবে ডায়োড ট্রানজিস্টর বানানো হয়, ঠিক আছে? তো মেইন জিনিস শুরু হচ্ছে এখান থেকে। যে আচ্ছা, এর আগে বলে দিই যে এই যে পি টাইপ আর এন টাইপ এই দুইটা কিন্তু আসলে নিউট্রাল, এখানে ইকুয়াল পরিমাণ চার্জ থাকে, যতটুকু পজিটিভ চার্জ ততটুকু কি নেগেটিভ চার্জ স্বভাবতই থাকে। যখন আমরা কানেক্ট করে কারেন্ট ফ্লো করি তখন কিন্তু অন্য কিছু দেখা যায়, ঠিক আছে? এরপর আমরা ডায়োড নিয়ে কথাবার্তা বলবো, যেখান থেকে আমাদের চ্যাপ্টারটা মেইনলি শুরু হয়। তো ডায়োড হচ্ছে কি আসলে একটা পিএন জাংশন, ঠিক আছে? একটা পিএন জাংশন দেখতে কেমন হয়, এরকম হয়, ঠিক আছে? তো এই পিএন জাংশনকে যদি আমরা রিভার্স বায়াসে রাখি তাহলে এটা কি একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। অর্থাৎ একটা ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াসে রাখি, অর্থাৎ যেখানে পজিটিভ দেওয়ার কথা এখানে পজিটিভ না দিই, যেখানে নেগেটিভ দেওয়ার কথা এখানে নেগেটিভ না দিই, তাহলে সেটা হচ্ছে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াস হলে কি এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর ফরওয়ার্ড বায়াস হলে এটা কি কারেন্ট ফ্লো করবে এখানে, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হচ্ছে যে তোমার যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে সেটা হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। আর তোমার যদি সিলিকন ডায়োড হয় সেখানে 0.7 ভোল্টের কি ড্রপ হবে। আর তোমার যদি জার্মেনিয়ামের ডায়োড হয় তাহলে সেখানে 0.3 ভোল্টের ড্রপ হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আসো আমাদের যে এখান থেকে মেইনলি শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টারের ডায়োড যদি কভার করতে চাই তাহলে জাস্ট এতটুকুই, যে আমার যদি রিভার্স বায়াস হয় তাহলে কি এটা ওপেন সার্কিট, এখানে কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না। আমার যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এখানে কি কারেন্ট ফ্লো হবে। আর যদি আমাদেরকে আইডিয়াল ডায়োড বলা হয় তাহলে কি শর্ট সার্কিট হবে। আর আমার যদি সিলিকন ডায়োড বলা হয় তাহলে 0.7 ভোল্ট ড্র হবে। আর আমার যদি জার্মেনিয়াম বলা হয় তাহলে কি 0.3 ভোল্ট ড্র হবে। আর আমাদের এটা হচ্ছে আমাদের ডায়োডটা, ঠিক আছে? ডায়োডটা এইভাবে আঁকা হবে। এখন পি এন জাংশন, পি হচ্ছে যে এই ত্রিভুজ আকার যে জিনিসটা, আর আমরা যদি দাগ দিয়ে রাখি এই দাগটা হচ্ছে আমার এন, ঠিক আছে? আমরা যেমন এটা থাকে কেমন আসলে এরকম, ঠিক আছে? এখানে পি আর এখানে এন থাকে এইভাবে। তো ওইভাবে না লিখে আমরা এইভাবে সাইন দিয়ে লিখি, ঠিক আছে? এখন আসো কয়েকটা ধারো ডায়োডাই ম্যাথ করি, এরপর আমরা ট্রানজিস্টরে চলে যাবো। তো দেখো এখানে আমরা কয়েকটা কোশ্চেন নিছি, যেখানে আমাকে বলতে হয়েছে যে কোনটা ফরওয়ার্ড বায়াসিং এ আছে আর কোনটা কি রিভার্স বায়াসে আছে। এখন আমার কথা হইলো ফরওয়ার্ড বায়াস আমরা কেমনে চিনি, আমি তোমাদেরকে বলছিলাম যে এই অংশটা হচ্ছে পি এবং এই অংশটা হচ্ছে কি এন। এটা হচ্ছে আমার পজিটিভ সাইড, এটা হচ্ছে আমার নেগেটিভ সাইড, এভাবে এঁকে রাখছি, ঠিক আছে? এখন পি মানে পজিটিভ, এন মানে নেগেটিভ, এটা জাস্ট ম্যাথ করার জন্য মনে রাখো, কিন্তু আসলে কিন্তু জিনিসটা এমন না, ঠিক আছে? আমরা জাস্ট সাইন গুলো ইজিলি মনে রাখার জন্য শর্টকাটটা মনে রাখছি, ঠিক আছে? এখন এই দিকটা হইতে হবে আমার পজিটিভ, এই দিকটা হইতে হবে কি আমার নেগেটিভ, অর্থাৎ এখানে হইতে হবে আমার উচ্চ বিভব আর এদিকে হইতে হবে কি আমার নিম্ন বিভব। তো এখন দেখো আমাকে বলো যে এখানে কি 0 ভোল্ট, যেহেতু এটা গ্রাউন্ডে কানেক্টেড, আর এদিকে হচ্ছে কি +5 ভোল্ট, অর্থাৎ এইদিকে হচ্ছে আমার উচ্চ বিভব আর এদিকে হচ্ছে কি আমার নিম্ন বিভব। তাহলে আমাকে বলে এটা উল্টা হয়ে গেল না? তাহলে এটা কি হবে আমার রিভার্স বায়াসড। 2 নাম্বার,
এদিকে হইতে হবে আমার উচ্চ বিভব, এদিকে হইতে হবে আমার নিম্ন বিভব। এদিকে হচ্ছে কি আমার 0 আর এদিকে হচ্ছে কি আমার -10। তো আমাকে বলো 0 বড় না -10 বড়? অবশ্যই 0 বড়। তাহলে এদিকে হচ্ছে আমার উচ্চ বিভব, এদিকে হচ্ছে কি আমার নিম্ন বিভব। তাহলে বলো এটাও কি উল্টো হয়ে গেছে না? তাহলে এটাও কি আমার রিভার্স বায়াসড। এরপর আমার 3 নাম্বার ম্যাথ। আচ্ছা, 3 নাম্বারে দেখো, এদিকে হচ্ছে -10 ভোল্ট, এদিকে হচ্ছে কি গ্রাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে আমার 0 ভোল্ট, এটা হচ্ছে কি আমার -10 ভোল্ট। এখন দেখো এটা কোন দিকে হওয়ার কথা ছিল? তাহলে এটাও কি এদিকে উচ্চ বিভব আর এদিকে নিম্ন বিভব হয়ে গেছে। তাহলে এটাও কি আমার উল্টা জিনিস না? তাহলে এটাও কি আমার রিভার্স বায়াস, ঠিক আছে? এরপর এই ক্ষেত্রে দেখো, এখানে আমার এদিকে 10 এদিকে 5, বড় কোনটা? 10। তাহলে এদিকে হচ্ছে আমার উচ্চ বিভব আর এদিকে হচ্ছে কি আমার নিম্ন নিম্ন বিভব। আর কি এটা এইভাবে থাকার কথা, পজিটিভ, আর এদিকে কি নেগেটিভ। তাহলে এটা কি আমার ফরওয়ার্ড বায়াস। এরপর 5 নম্বরে দেখো, -5 বড় নাকি -12 বড়? অবশ্যই -5 বড়। তাহলে -5 যদি বড় হয় তাহলে এদিকে হচ্ছে আমার উচ্চ বিভব, আর -12 যেটা ছোট এদিকে হচ্ছে কি আমার নিম্ন বিভব। তাহলে এটা কি হিসেবে আছে? ফরওয়ার্ড বায়াজিং এ আছে। আচ্ছা, তো এই গেল আমার বায়াজিং রিলেটেড যে এমসিকিউ গুলো আসবে সেরকম ম্যাথ বই। ম্যাথ না, এমসিকিউ তো তোমাকে দেখাই বলবে যে কোনটা ফরওয়ার্ড বায়াসে আছে কোনটা কি রিভার্স বায়াসে আছে। তো দেখো ডায়োডে আমাদের যে প্রথম ম্যাথটা, সেখানে আমাকে সার্কিটটা দেওয়া আছে। তো তুমি যদি চলদড়িটা ভালো করে পড়ো তাহলে কি এই সার্কিটটা তোমার জন্য ইজি। তাহলে এখান থেকে সার্কিট দেখানোর সময় একটু হজবরল লাগতে পারে, তো আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের সোর্স চালু হওয়া শুরু হয়েছে না, আমরা কি এই জায়গাটা মনে মনে কি কানেক্টেড ধরবো। ঠিক আছে, এই জায়গাটা কি মনে মনে কানেক্টেড ধরছি। এখন আমরা কি করব, একটা লুপ ঘুরাবো। আমরা যেমন চলদড়িতে লুপ ঘুরাইতাম তেমনি একটা লুপ ঘুরাবো, ঠিক আছে? আর এই লুপের কারেন্ট হবে আমার আই, যেটা আছে সেটাই ধরলাম, ঠিক আছে? এখন দেখো, তুমি একটু ফরওয়ার্ড ব্যাস আর রিভার্স ব্যাসটা কি চিন্তা করবে। তো এখান থেকে হচ্ছে 20 ভোল্ট আর এদিকে হচ্ছে কি আমার 0 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার নিম্ন বিভব, এটা হচ্ছে আমার উচ্চ বিভব। এখন এই যে সিলিকন ডায়োডটা এখানে বলা আছে এটা সিলিকন ডায়োড, তো এই সিলিকন ডায়োডের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে এটা কি ফরওয়ার্ড বাইজিং এ আছে। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রেও এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটাও কি তোমার ফরওয়ার্ড বাইজিং এ আছে। তাহলে এই পুরো ডায়োড গুলাই কি, সবগুলা ডায়োড কি ফরওয়ার্ড বাইজিং এ আছে, যার ফলে কি এখানে কারেন্টটা ফ্লো হবে। এখন যদি আমি এখানে লুপ ঘুরাই, তাহলে দেখো এখানে যদি আমি কারশফের লুপ ঘুরাই তাহলে দেখো এখানে কি হবে, 20 ভোল্ট। তাহলে 20 ভোল্ট আগে লিখলাম, আমি যেভাবে কারশফ করি সেটার মতো করে লিখতেছি, তোমরা তোমাদের মতো করে কারশফের যে রুলটা সেটা লিখবা, ঠিক আছে? এক একজন এক একভাবে করে, এটা সমস্যা না। তো 20 ভোল্ট, এরপর হচ্ছে সিলিকন ডায়োডে কিছু ফল হবে, সেটা কি 0.7 ভোল্ট এখানে ফল হবে, মানে এখানে ভোল্টেজ ড্রপ হবে আর কি বলতে গেলে। এরপর হচ্ছে এখানে একটা তোমার রোধ আছে, রোধের যে মানটা আমি লিখতে ভুলে গেছি, রোধটা হয়েছে আমার 1 কিলো, ঠিক আছে? তাহলে দেখো, রোধটা যেটা আমার 1 কিলো ওহম হয় আর এখানে হচ্ছে তোমার 2 কিলো ওহম, ঠিক আছে? আমি লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা, তো 2 কিলো। এখন ধরো, আচ্ছা আমরা কার সাথে ফিরে আসি, তো এখানে হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্ট থেকে কিছু পরিমাণ ড্রপ হয়েছে, সেটা কি 0.7 ভোল্ট। এরপর এই রোধের জন্য ড্রপ হবে তো -1 × I। আমি কিলো ওহমটাকে চেঞ্জ করলাম না, কারণ কিলো ওহম আর যদি আমরা মাইক্রো অ্যাম্পিয়ার গুণ করি তাহলে কি পুরাটা কিসে আসবে, ভোল্টে আসবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কারণ কিলো মানে 10⁻³ আর মিলি মানে 10⁻³ আমি মিলি বলতে গিয়ে মাইক্রো বলছিলাম, ঠিক আছে, সরি। আচ্ছা, এরপর হচ্ছে আমার আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হয়, কোনো ভোল্টেজ কি ড্রপ হয় না, কারণ এটা কি শর্ট সার্কিটের মতো কাজ করে আইডিয়াল ডায়োডটা। এরপর এখানে আসবে, এখানে দুই এখানে 2 কিলো ওহমের জন্য কিছু পরিমাণ ড্রপ হবে। তাহলে ওটা হচ্ছে আমার 2 × I ইজ ইকুয়াল টু কি 0। পুরো লুপটা আমি ঘুরে আসছি। তাহলে এখান থেকে আমি আমার আই এর মানটা বের করতে পারি না। তাহলে আই হবে কি, আই হবে আমার 6.43 মিলি অ্যাম্পিয়ার। কারণ আমি যে এই জিনিসগুলো রাখছি, এই যে রোধের মানগুলো রাখছি, এগুলো কিসে রাখছি, কিলো ওহমে রাখছি। তাহলে এগুলো হবে কি আমার মিলি অ্যাম্পিয়ারে, ঠিক আছে? এখন আমি কি আমার আয়ের মানটা পেয়ে গেছি। এখন আমাকে কি ভি নট এর মানটা লাগবে। এখন আমাকে বলো, এটা যদি ভি নট হয় তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাও কি ভি নট হবে না? সিম্পল হিসাব দেখো, এখানে কোনো প্রকার রোধ আছে, তাহলে এখানে যে ভোল্টেজ এখানে ভোল্টেজ কি সেম। তাহলে আমাকে বলো, এই যে এই ক্ষেত্রে যা চিন্তা করো, এই ক্ষেত্রে যদি জাস্ট চিন্তা করো তাহলে কি লিখতে পারো, ভি ইজ ইকুয়াল টু আই আর লিখতে পারো। তাহলে এখানে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা কি ভি নট, মানে V0 - 0। আর এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কি আই। আর এখানে যে রোধ সেটা হচ্ছে কি আমার 2 কিলো ওহম, ঠিক আছে? তাহলে আমাকে বলো এখান থেকে যদি আমি লিখি, তাহলে আমার V0 ইজ ইকুয়াল টু কি আই এর মান কত, 6.43 মিলি অ্যাম্পিয়ার। এটার সাথে আমি 2 কিলো ওহম গুণ করছি, তাহলে আমার কি মানটা কি ভোল্টেজ আসবে না? তাহলে এটা হচ্ছে আমার কি 12.86 ভোল্ট, ঠিক আছে? আশা করি সবাই বুঝছো। ইজি ম্যাথ, এর থেকে মানে এত এত ইজি ম্যাথ আসবে না, মানে এত কঠিন ম্যাথ আসবে না, আসলে অনেক ইজি।
আমরা যদি পরের ম্যাথটা দেখি, সেখানে চিত্রটা দেওয়া আছে, সার্কিটটা দেওয়া আছে, তো আমাকে বলছে যে আই নট কত, ভি নট কত। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি বলছি যে এরকম সার্কিট দেখতে আমাদের অনেক বিজি বিজি লাগে, আমরা কি করব, আমরা এখান থেকে মনে মনে এই যে গ্রাউন্ড পর্যন্ত সেটাকে কানেক্ট চিন্তা করবো, তাহলে এটাকে একটা সার্কিট হয়ে যাবে, টোটাল একটা লুপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাকে বলো, আচ্ছা আমরা এটা সার্কিট চিন্তা মানে এরকম কানেক্ট না করে দেখি, কারণ এত কানেক্ট করার মতো ছোট বাচ্চা আমরা নাই আসলে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো কারেন্টটা ফ্লো হবে কোনখান দিয়ে। কারেন্ট প্রথমে এই 15 ভোল্ট থেকে আসলো, আসার পর সে এখানে দুইটা ওয়ে দেখলো, একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে। এখন সে কোনটাতে যাবে? ঠিক আছে, কারেন্ট সবসময় কম বাধাযুক্ত জায়গা দিয়ে যাইতে চেষ্টা করে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো, যদি ও সিলিকন দিয়ে যায় ওর এখানে 0.7 ভোল্ট ড্রপ হবে, আর যদি ও জার্মেনিয়াম দিয়ে যায় তাহলে ওর এখানে কি 0.3 ভোল্ট ড্রপ হবে। তাহলে কোনটা বেশি ফিজিবল ওর জন্য, মানে ওর জন্য কোনটা বেশি সুবিধা? এই 0.3 ভোল্ট। তাহলে কি কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, এদিক দিয়ে চলে যাবে, এই 0.3 ভোল্ট ড্রপের দিয়ে এদিক দিয়ে যাবে না। ঠিক আছে, যখন দুইটা একসাথে থাকবে। তাহলে এটার জন্য যদি আমি আমার লুপ ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে? প্রথমে 15 থেকে কিছু পরিমাণ এখানে ড্রপ হবে, সেটা কি 2 × I। 2 কিলো হোমে আছে, তাহলে আমার আইটা কিসে আসবে? মিলিতে আসবে। এরপর এদিক দিয়ে আসবে, এই যে এখান দিয়ে আসবে আমার কারেন্টটা, এখানে কতটুকু ড্রপ হবে? 0.3 পরিমাণ, তাহলে -0.3। এরপর এখানে আসার পর এখানে এই ওহমের জন্য মানে এই রোধের জন্য কিছু ড্রপ হবে, সেটা হচ্ছে কি 1 × I ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে আমার যে আই এর মান সেটা আমরা কত পাচ্ছি? 4.9 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 4.9 মিলি অ্যাম্পিয়ার। এরপর আমাকে ভি নট বের করতে বলছে। তাহলে তুমি দেখো, তুমি জাস্ট এই অংশটার জন্য চিন্তা করো, এই অংশটার জন্য যদি চিন্তা করে তুমি এখানে লিখো, তাহলে কি হবে? দেখো এখানে যা ভি, তাহলে ভি নট এখানেও কি এটা সেম না? এটাও তো ভি নট। তাহলে দেখো এখানের জন্য এই যেখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এখানে যে বিভব পার্থক্য সেটা কি ভি নট মাইনাস গ্রাউন্ডের 0 ইজ ইকুয়াল টু কি 1 × তার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা সেটা কি আই। তাহলে এখান থেকে আমার ভি নট বের হচ্ছে না, ভি নট কি হবে? 4.9 ভোল্ট। ভোল্ট কেন? কারণ এটা হচ্ছে কিলোতে আর এটা হচ্ছে কি মিলিতে। ইজি হিসাব। ঠিক আছে, ইজি ইজি ম্যাথই আসবে তোমার পরীক্ষাতে। আচ্ছা, তো এরপরের কোশ্চেন হচ্ছে, আমাকে এই চিত্রটা দেওয়া আছে, মানে এই সার্কিটটা দেওয়া আছে, তো এখান থেকে আমাকে যে আয়ের মানটা সেটা বের করতে হবে। এখন এখানে দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে দুটাই কিন্তু সিলিকন ডায়োড দেওয়া আছে। ঠিক আছে, এটাও সিলিকন ডায়োড, এটাও সিলিকন ডায়োড। তাহলে আমাকে বলো, এখানে কি কারেন্টের কাছে কোনো অপশন আছে যে ভাই আমি এখানে কোনখানে বিভব পতনটা সবচেয়ে কম হবে, তাহলে সেদিক দিয়ে যাবো? নাই। তাহলে কারেন্ট কি এখন দোনো দিক দিয়ে ফ্লো হবে। ঠিক আছে, কারেন্ট এখন দোনো দিক দিয়ে ফ্লো হবে। তাহলে আমরা এখন টোটাল যে কারেন্টটা ফ্লো হবে, অর্থাৎ এই দিকে কারেন্টটা, এই কারেন্টটা আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, তো এখন দেখো এটা আলাদাভাবে করার তো ওয়ে নেই, যে আমরা যেমন প্রিভিয়াস কোশ্চেনে করছিলাম যে একদিক থেকে মানে একদিক দিয়ে যাবে, সেখানে কি আমরা কানেক্ট না করে করতে পারতেছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু কানেক্ট করে করতে হবে যাতে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা এই অংশটাকে এই অংশের সাথে কানেক্টের চিন্তা করে সার্কিটটাকে একটু সুন্দর করে রাখতে পারি। সার্কিটটা কেমন হবে? এমন হবে। ঠিক আছে, তুমি দেখো জিনিসটা কিন্তু সেম, জাস্ট এখানে যে গ্রাউন্ডটা সেটা কানেক্ট করা আছে, কিন্তু গ্রাউন্ডটা কিন্তু এখানে ছিল, জাস্ট এই দিকটাকে ধরে এখানে এনে কানেক্ট করে দিছি। এখন সার্কিটটা এমন হয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে পজিটিভ এখানে কেন নেগেটিভ দিছেন? কারণ তোমার এখানে ড্রপ হচ্ছে না। হ্যাঁ, ড্রপ মানে কি, তোমাকে ভোল্টেজ তোমার যেদিকে কারেন্ট সোর্স হচ্ছে মানে কারেন্টটা ফ্লো হচ্ছে যেদিকে, তার ভোল্টেজ সোর্সটা তা কি বিপরীত দিক থেকে আসতেছে। অর্থাৎ তোমার এদিক দিয়ে যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে আমার একটা নতুন ভোল্টেজ এইভাবে লাগানো, যার কারণে আমার ভোল্টেজটা কি এদিক দিয়ে ধাক্কা দিবে। বুঝছো? এই জন্য এখানে একটা ড্রপ হচ্ছে। আর ইজিলি যদি মনে রাখতে চাও, দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ প্রান্ত এখানে নেগেটিভ প্রান্ত। ইজিলি মনে রাখা যায় না, এত বোঝার দরকার নেই আপাতত, কারণ আমরা ম্যাথ করতেছি। ঠিক আছে, আমরা জাস্ট ম্যাথ করে দিয়ে আসতে পারলে হবে, বুঝার টাইম একাডেমিকে ছিল। তাহলে এখন যদি আমরা এখানে লুপ ঘুরাই, এটা হচ্ছে আমার আই এ, এটা হচ্ছে কি আমার আইবি। এখন যদি আমি লুপ ঘুরে দেখো প্রথম লুপটার জন্য আই মানে যে কারেন্টটা মানে ঘুরতেছে প্রথম লুপে সেটার জন্য, তাহলে সেটা হচ্ছে আমার -15। ঠিক আছে, এরপর +0.7, +0.7, এরপর এখানে 1 কিলো ওহম আছে, এরপর 1 × IA - IB, এখানে ম্যাশ ঘোরাচ্ছে আর কি, ম্যাশ যেই টেকনিকটা আছে সেটা এখানে ইউজ করতেছি, ম্যাশ টেকনিকটা বা ম্যাশ অ্যানালিসিস যেটাকে বলো। এরপর হচ্ছে +3 × IA ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এরপর আইবি অর্থাৎ যে সেকেন্ড লুপটা আছে সেটার জন্য যদি করি, তাহলে সেটা হচ্ছে কি আমার এখান থেকে যদি আমি স্টার্ট করি এখান থেকে, তাহলে সেটা হচ্ছে কি আমার -7 +0.7, আচ্ছা -7 না -0.7, এবার এখানে আসলে +0.7, এরপর এখানে হইলো আমার +2 ×
আইবি, এদিকে গেলে আমার +1 ইন্টু আইবি মাইনাস আইএ ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমার 2 নাম্বার ইকুয়েশন। এবার তুমি এখানে একটু কাটছাট করো, এখানে এক্স ওয়াই টাইপ জিনিসপত্র বানাও, অর্থাৎ আই এ আর আইবি কে আলাদা করো, এরপর তুমি কি এই দুটাকে সলভ করো। সলভ করার পর, অথবা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করতে পারো। সলভ করার পর তুমি পাবা এখানে আই এ হচ্ছে 3.9 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি এটা হচ্ছে আমার 1.3 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার 1.3 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাকে বলো আমার যে মেইন কারেন্ট সেটা কোনটা। হ্যাঁ, দাঁড়াও, আমাকে এখানে যে কারেন্টটা বের করতে বলছে সেটা হইলো, তোমাকে যদি বলে এই কারেন্টটা বের করতে, তাহলে তুমি কি জাস্ট আই এ এই পার্টটা লিখবা। এটা সমান সমান কি আই, ঠিক আছে। এটা সমান সমান আই না, দেখো এখানে এই আইটা ছিল এখানে, এরপর এটা ভাগ হয়েছে, তাহলে এটাই তো আই এ ছিল, তাহলে এটা সমান সমান কি আই। কিন্তু আমাকে যদি বলতো যে 1 কিলো ওহমের মাঝখান দিয়ে কারেন্ট করো, তাহলে 1 কিলো ওহমের মাঝখান দিয়ে কারেন্ট করো, সেটা কি হবে আই এ মাইনাস আইবি। 1 কিলো ওহমের জন্য এটা হচ্ছে আমার আই এ মাইনাস আইবি। এবার যদি আমাকে বলতো 2 কিলো ওহম, তাহলে 2 কিলো ওহমের মধ্যে দিয়ে কত হইতো, 2 কিলো ওহমের মধ্যে দিয়ে হইতো শুধু আইবি। আর যদি আমার 3 কিলো ওহমের মাঝখান দিয়ে কারেন্ট বলতো, তাহলে সেটা কি হতো, টোটাল কারেন্টটা, তাহলে সেটা কি আই এ হইতো। বুঝা গেল? এখানে জাস্ট আমি ম্যাশ অ্যানালাইসিসটা ইউজ করছি, ঠিক আছে। তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেনে আমাদেরকে এই সার্কিটটা দেওয়া আছে, ঠিক আছে। এবং এই সার্কিটের দেওয়া থাকার পরে আমাকে বলছে যে আমাদের যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি বের করো। এবং ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করার জন্য আমরা কি কি সূত্র জানি। আমরা জানি হচ্ছে যে তোমার ½ CV² এবং Q² / 2C। তা আমার এখানে সবচেয়ে সুবিধাজনক সূত্র কোনটা, সেটা হচ্ছে ½ C × V²। কারণ সি আমাকে বলে দেওয়া আছে, মানে ক্যাপাসিটেন্স বলে দেওয়া আছে, আমার ভোল্টেজ বের করতে পারলে হয়ে গেছে। আর আমরা এখানে ভোল্টেজ ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। এখন আমাকে বলো যে আমরা ভোল্টেজ বের করবো কি এই প্রান্তটা না, তো এই প্রান্তটা ভোল্টেজ বের করার জন্য হুম আমরা এখানে যে ভোল্টেজ ড্রপ সেটা বের করতে পারলে হয়েছে। তাহলে আমাকে দেখো এখান থেকে আমাকে বলে দিছে যে এখানে 0.2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে আমাকে বলো এখানে যদি ভি এ পরিমাণ ভোল্টেজ থাকতো, ঠিক আছে, সেটা ড্রপ হইতে 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 এখানে আসতো, এবং এখানে যে ভোল্টেজটা সেটা কি 0 ভোল্ট, সেটা কি 0 ভোল্ট। তাহলে আমাকে বলো আমি যদি এই পুরো জিনিসটার এদিকে ভোল্টেজটা বের করতে পারতাম, এদিকে ভোল্টেজটা বের করতে পারতাম, তাহলে এখান থেকে আমার কতটুকু ড্রপ খেয়ে এখানে আসছে সেটাও বের করতে পারতাম। এখন যতটুকু ড্রপ খেয়ে এখানে আসছে রিমেইনিং ভোল্টেজটা কি এই বিন্দুর ভোল্টেজ হইতো, ওখান থেকে আমরা জাস্ট ভিটা বের করতে পারতাম, তাই না। তাহলে এখন দেখো সঞ্চিত শক্তি বের করার আগে আমরা আগে এখানে ভি এ বের করব, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি লুপ ঘুরাই, লুপ তো ঘুরানোর দরকার নেই, আমরা কিভাবে ওয়ান ওয়েতে করতে হয় সেটাও দেখছি। এখান থেকে ভোল্টেজ ড্রপ খেয়ে খেয়ে যাবে। তাহলে প্রথমে ভোল্টেজ ছিল আমার ভি এ, সেখান থেকে আমার এই রোধের জন্য কিছু পরিমাণ ড্রপ হয়েছে, সেটা কি 5 × 0.2 ভোল্ট, কারণ 5টা কিলো ওহমে আছে, আর যে আমার কারেন্টটা সেটা কি মিলি এম্পিয়ারে আছে। এরপর সেখান থেকে আমার এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের জন্য কি কিছু পরিমাণ ড্রপ হয়েছে, কারণ ডায়োডটা হলো কি আমার জার্মেনিয়ামের ডায়োড। হ্যাঁ, 0.3 বলে দেওয়া ছিল। এখন এখান থেকে কি 0.3 বাদ যাবে। এরপর এই ওহম মানে এই রোধের জন্য কিছু পরিমাণ ড্রপ খাবে, সেটা কি -5 × 0.2 ইজ ইকুয়াল টু কি 0। পুরাটা কি ড্রপ খেয়ে এখানে দিন শেষে 0 হয়েছে। তাহলে আমাকে বলি এখান থেকে আমি ভি এর মানটা পাবো না, তাহলে ভি এর মানটা কত 2.3 ভোল্ট আমরা কি পাইতেছি। এখন এখানে যে ভোল্টেজটা সেটা কত ছিল 2.3 ভোল্ট, এখান থেকে ড্রপ খেয়ে এখানে আসলে কতটুকু বাকি থাকে সেটা বের করতে পারি। এটাকে যদি আমি পি বিন্দু ধরি, তাহলে এটা যে ভোল্টেজ সেটা হচ্ছে কি ভিপি। এবার তুমি জাস্ট এই এই যে এই অংশটার জন্য একটু চিন্তা করো। এই অংশটার জন্য আমি চিন্তা করে লিখি, তাহলে কি হবে দেখো, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু তাদের মাঝখানে যে তড়িৎ মানে তাদের মাঝখানে যে রোধ আছে রোধের সাথে কি আই গুণ হবে, ঠিক আছে। ভি এ মাইনাস ভিপি ইজ ইকুয়াল টু 5 × আই, মানে আই আর না, ভি ইজ ইকুয়াল টু আই আর, সেই সূত্রটা। তাহলে আই কত, আই হচ্ছে যে 0.2, আর আমার যে আর সেটা হচ্ছে কত 5 কিলো ওহম। তাহলে এখান থেকে আমার ভি এ এর মান কত 2.3, আর আমার ভিপি আমাকে বের করতে হবে সেটা হচ্ছে, এবার এটা হচ্ছে আমার 0.2 × 5। এখান থেকে আমি আমার ভিপি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.3 ভোল্ট, ঠিক আছে 1.3 ভোল্ট। তাহলে এই যে ভিপি
সেটা মান পাচ্ছি কত 1.3 ভোল্ট। এই যে ভিপি আর এখানে কত 0 ভোল্ট, তাহলে ক্যাপাসিটরের দুই পাশে বিভব পার্থক্য কত? ক্যাপাসিটরের দুই পাশে যে বিভব পার্থক্য সেটাও কি 1.3 ভোল্ট। তাহলে আমার যে এনার্জি সেটা বের করতেছি কি হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু সি কত 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 × 10⁻⁶ ইন্টু ভি, তাহলে ক্যাপাসিটরের দুই পাশে বিভব পার্থক্য কত 1.3, 1.3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার যেটা আনসার আসে সেটা হচ্ছে 1.69 ইন্টু 10⁻⁶ জুল। এটা কি আমার আনসার। ঠিক আছে, এই যে ম্যাথটা এটা কিন্তু আরেকভাবে করা যেত। কিভাবে? যেমন ধরো আমি যদি আরেকটা কালি দিয়ে দেখাই, যেমন ধরো এখানে আমাকে ভিপি বের করতে হইতো না? হ্যাঁ, তাহলে ভিপি, ঠিক আছে আমি ধরে দিলাম ভিপি। এই ভিপি থেকে কিছু পরিমাণ ড্রপ এখানে খাবে, এরপর এখান থেকে ড্রপ এখানে খেয়ে এখানে কি দিন শেষে কি জিরো হবে, তাই না? এখানে যত পরিমাণ ভোল্টেজ থাকুক, এখান থেকে ড্রপ খেয়ে খেয়ে আস্তে আস্তে যত পরিমাণ ভোল্টেজ থাকার থাকুক, সমস্যা নেই। ড্রপ খেয়ে তো এখানে, মানে ড্রপ খেয়ে এখানে আসার পর এখান থেকে ড্রপ খেয়ে খেয়ে এখানে কি জিরো হবে না? তাহলে এখানে খাবে 0.3 ভোল্ট, এখানে খাবে 5 × 0.2, তাহলে ভিপি থেকে আমার প্রথমে 0.3 ভোল্ট বাদ যাবে, এরপর 5 × 0.2 ভোল্ট কি ড্রপ খেয়ে কি জিনিস জিরো হবে। তাহলে এখান থেকেও কি আমার ভিপির মানটা কত পাচ্ছি 1.3 ভোল্ট পাচ্ছি। তাহলে যার যেভাবে সুবিধা তুমি সেভাবে ভিপির মানটা বের করো, এরপর তুমি ম্যাথটা করো। কিভাবে ম্যাথের অ্যাপ্রোচ নিতে হবে আমি সেটাও কি দেখাই দিলাম এখানে। এরপরে যে ম্যাথটা এটা একটু ইন্টারেস্টিং ম্যাথ, এটা কিন্তু আমাদের চলতরিতে খুবই মানে মানে চলতরির একটা কনসেপ্ট লাগবে। হ্যাঁ, চলতরিতে একটা টপিক আছে এখানে। তো আমাকে বলছে এখানে আয়ের মান কত। এখানে আমার দুইটা ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে, দুইটা ভোল্টেজ সোর্স আছে, এবং এখান থেকে আমার যে ডায়োডটা সেটা লাগানো আছে। আর এই ডায়োডটা কি আমার ধরো এই ডায়োডটা আমার সিলিকন ডায়োড, ঠিক আছে, ঠিক আছে সিলিকন ডায়োড। আমি ধরলাম এটা সিলিকন ডায়োড, তাহলে এখানে 0.7 ভোল্ট কি ড্রপ হবে। এখন আমাকে বলো যে আমার কারেন্টের মান বের করতে হবে। তাহলে আমাকে এখান থেকে, আমরা চলতরি চ্যাপ্টারে পড়ছিলাম যে এরকম থাকলে আমাকে এখান থেকে কি তুল্য যেই ব্যাটারিটা সেটা বের করতে হবে, তুল্য যে ভোল্টেজ সোর্স সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা কিভাবে বের করব? আমরা আমাদের আমির হোসেন স্যারের বইতে একটা কিন্তু মানে টেকনিক আছে, সেটা কি মিলম্যানস থিওরাম পড়ছিলাম। এই মিলম্যানস থিওরামটা দিয়ে কিন্তু এখানে খুব ইজিলি করা যাবে। তাহলে আমি যদি এখানে এ ধরি আর এটাকে বি প্রান্ত ধরি, তাহলে এই দুই প্রান্তে যে তুল্য থাকবে সেই তুল্যটা আমাকে বের করতে হবে, অর্থাৎ তুল্য যে ব্যাটারির মতো অংশটা থাকবে সেটা বের করতে হবে সহজ বাংলায়। তাহলে এটা কিভাবে করে? তো ধরো আমরা এখানে এই দুই প্রান্তে যে তুল্য ভোল্টেজ সেটা বের করতে চাই, তাহলে ভোল্টেজ যদি আমি বের করতে চাই সেটা কিভাবে করব? দেখো ইজি হিসাব। আমরা এই যে বাম দিক থেকে চিন্তা করা শুরু করব, ঠিক আছে, বাম দিক থেকে চিন্তা করা শুরু করব। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে ভোল্টেজ সোর্সটা আছে না, ভোল্টেজ সোর্স, সেটাকে তার সাথে যে রোধটা সেটাতে ভাগ করব। এরপর আরেকটা ভোল্টেজ সোর্স আছে, সেটাকেও তার সাথে যে রোধটা সেটা দিয়ে ভাগ করব, 12 দ্বারা ভাগ করলাম। এবার চিহ্ন আসে, চিহ্ন কি? আমি বাম দিক থেকে চিন্তা করতেছি, তাহলে বাম দিক থেকে এখানে আগে পজিটিভ পড়তেছে, এখানে আগে কি নেগেটিভ পড়তেছে, তাহলে আগে কি পজিটিভ হবে। আর এখান থেকে আমরা যদি বাম দিক থেকে আসি তাহলে এদিকে আগে নেগেটিভ পড়তেছে, এরপর কি পজিটিভ পড়তেছে, তাহলে আমি এটার আগে চিহ্ন কি দিব? নেগেটিভ দিব। আর নিচে কি হবে? নিচে হবে যে রোধগুলো আছে এগুলার বিপরীত, অর্থাৎ এখানে যদি 12 থাকে এখানে হবে 1/12। এবার সবগুলো কি যোগ হইতে থাকবে। এখানেও যদি, এখানেও তো 12 আছে, তাহলে এখানেও হবে কি 1/12। যদি এখানে 13 থাকে তাহলে এখানে 1/13 হবে, ঠিক আছে, এরকম হবে। তাহলে এখান থেকে যে আমার মানটা আসছে সেটা হচ্ছে কি -1 ভোল্ট, ঠিক আছে, -1 ভোল্ট। তাহলে এটা হচ্ছে -1 ভোল্ট। আর এদিকে যে রোধটা, এইটার মাঝখানে যে রোধ ইকুইভ্যালেন্ট, সে রোধটা কি, যেহেতু কি প্যারালালে আছে না, এই দুটা কি প্যারালালে আছে, তাহলে কি হবে 1/12 প্লাস 1/12 ইনভার্স, তাহলে কত আসে 6 ওহম আসে। তাহলে এখন যে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা কেমন হবে দেখতে। আমি আগে এই নিচের পার্টটা তো ঠিক হবে, মানে নিচের পার্টটা আগের মতোই থাকবে, যা চেঞ্জ হবে এই চেঞ্জটা আসবে আমার এ আর বি প্রান্তের মাঝখানে। তাহলে দেখো এ আর বি প্রান্তের মাঝখানে আমার যে ভোল্টেজ সোর্স সেটা কি -1 আসছে। তাহলে -1 আসা মানে কি? আমি এখানে বাম দিক থেকে সবগুলা চিহ্ন চিন্তা করছি না, তাহলে আমি বাম দিক থেকে যাব। তাহলে বাম দিক থেকে -1, তাহলে এটা হলো কি সে রোধটা, মানে সেই সোর্সটা ভোল্টেজ সোর্সটা। এটা মাইনাস এটা প্লাস, এটা যে মান হচ্ছে সেটা কি 1 ভোল্ট। এটা ডিরেকশনটা কি এইভাবে আমরা ডিফাইন করব। এবং এটার সাথে যেই রেজিস্ট্যান্সটা সেটা কি 6 ওহম। এই তো 6 ওহম কি বসাই দিলাম, 6 ওহম, ঠিক আছে, আর এটা কি 1 ওহম ছিল। এখন আমাকে কারেন্ট বের করতে হবে না? তাহলে দেখো কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিক দিয়ে? কারেন্টটা ফ্লো হচ্ছে এদিক থেকে, এই তো এইভাব থেকে এইভাবে আসতেছে। তাহলে দেখো এটা এখান থেকে এখানে আসতেছে,
আগে কোন অংশটা পড়তেছে, ডায়োডের নেগেটিভ অংশটা পড়তেছে। তাহলে এটা কি রিভার্স বায়াসে আসে না? এতক্ষণ আমরা রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস পড়ছি না, তাহলে এটা কি রিভার্স বায়াসে আসতেছে। ডায়োডটা আমার রিভার্স বায়াসে আসতেছে। তাহলে এখানে কি হবে, আমার আয়ের মান কি হবে, জিরো হবে। মানে কি কোনো প্রকার কি কারেন্ট ফ্লো হবে না। সেম ম্যাথটা কি, এখানে যদি তুমি ভোল্টেজ সরি এখানে যদি তোমার রোধের মান চেঞ্জ করে দাও বা ভোল্টেজের মান চেঞ্জ করে দাও, সেখান থেকে কিন্তু আমার এই যে ভোল্টেজটা সেটা কি চেঞ্জ হতে পারে, তখন কি কারেন্ট ফ্লো হতে পারে, তখন কারেন্ট ফ্লো কি বের করবা। নর্মাল ম্যাথ মানে এখানে তখন এই জিনিসটা কি নর্মাল ম্যাথের মতো হয়ে যাবে, যেগুলো আমরা প্রথম দিকে করছিলাম। ঠিক আছে, তো এই গেল আমার পরের ম্যাথ। এরপর আমি আরেকটা ম্যাথে আসি। আচ্ছা, তো এরপর আমার ডায়োড থেকে দেখানোর মতো তেমন কোনো ম্যাথ নেই, কারণ এর থেকে কঠিন ম্যাথ আর কোনো আসে না ডায়োড নিয়ে তোমার ভর্তি পরীক্ষায়। তো এখন আমরা ডায়োডকে কিভাবে আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করব সেটা নিয়ে দেখবো। তো রেকটিফায়ার কি, রেকটিফায়ার হচ্ছে আমার একমুখীকরণ। অর্থাৎ আমার যেই এসি ভোল্টেজটা সেটা কিরকম হয়, এরকম হয় না? তাহলে আমাকে একমুখী করলে কি হতে হবে, এই নেগেটিভ অংশটা বাদ যেতে হবে, তখন এটা কি এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে, একমুখীকরণ বলে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করবো? তো ধরো এখানে আমার একটা এসি সোর্স আছে। এখান থেকে আমার আনা শুরু হইলো জিনিসপত্রগুলো। এরপর এখানে আমরা চারটা ডায়োড ইউজ করবো। ঠিক আছে, চারটা ডায়োড ইউজ করবো। একটা হবে এইভাবে, কিভাবে আঁকবা সেটা বলে দিচ্ছি যদি কখনো এসে পড়ে আর কি পরীক্ষা। এইভাবে একটা ডায়োড নামবে, এখানে একটা রোধ আসবে মাঝখানে। ঠিক আছে, এরপর ডায়োডটা আবার নামবে, নামছে, নামার পর এটা কি এখান থেকে কানেক্ট করে দিবা, এটার সাথে কানেক্ট করে দিবা। ঠিক আছে, এটা গেল দুইটা ডায়োড। আরো দুইটা ডায়োড যোগ করতে হবে না, সেটা কিভাবে, এবার তুমি এখান থেকে শুরু করবা, এই নিচের থেকে শুরু করবা। তাহলে এখান থেকে যাবা, এখানে উঠবা, এভাবে দিবা। ঠিক আছে, এবার এখান থেকে আসবা, আবার এইভাবে দিবা। ঠিক আছে, তাহলে মাঝখানে হচ্ছে কি আমার যে রোডটা সেটা। এখন কথা হলো এটা কিভাবে কাজ করে। যখন এটা কি, এটা তোমার সাইনোসিডাল ওয়েভ তৈরি করবে, এটা হচ্ছে আমার এসি সার্কিট। এসি সার্কিটে কি হয়, তোমার একবার পজিটিভ দিকে থাকে, একবার নেগেটিভ দিকে থাকে, একবার পজিটিভ দিকে থাকে, একবার নেগেটিভ দিকে থাকে, তাই না? তাহলে আমরা যদি এবার একটু ইনপুট আউটপুট গ্রাফটা দেখি, এই ক্ষেত্রে তুমি একটু ইনপুট আউটপুট গ্রাফটা যদি দেখো, গ্রাফটা এমন কেন, আমার যেই এসি মানে এসি যেই সোর্সটা আছে সেটা কি করে, একবার পজিটিভ দিকে কারেন্ট ফ্লো করে, একবার নেগেটিভ দিকে, আবার পজিটিভ দিকে, তাই না? তাহলে দেখো যখন পজিটিভ দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা ধরলাম এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। ঠিক আছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে দেখো তখন কি হয়, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হলে তখন কি হয়, কারেন্টটা কিভাবে ফ্লো হয় দেখো। কারেন্ট এদিকে যাবে, যাবে যাবে যাবে, এবার কারেন্ট যে কোনো একদিকে যাবে। তো দেখা যাচ্ছে যে এদিকে ডায়োডটা কি তোমার রিভার্স বায়াসে হবে এই কারেন্টের জন্য। তাহলে কারেন্টটা এদিক দিয়ে যাবে, যেটা এটা ফরওয়ার্ড বায়াস। এইদিকে আসার পর দেখবে এই জিনিসটা কি তোমার রিভার্স বায়াসে আছে, তাহলে কারেন্টটা এদিক দিয়ে যাওয়া শুরু করবে। এরপর এখানে আসার পর আর তো কোনো ওয়ে নেই। হ্যাঁ, আর তো কোনো ওয়ে আছে না, এখান দিয়ে গেলে কারেন্ট আগের জায়গায় ঘুরবে, কিন্তু কারেন্ট এবার এদিকে আসবে, কারণ এটা কি তোমার ফরওয়ার্ড বায়াসে আছে, এসে আগের জায়গায় চলে যাবে। তাহলে তোমার যে কারেন্টের ফ্লো হবে সেটা হবে এইভাবে। তুমি দেখো তোমার রোদের মাঝখানে যে কারেন্টটা আসতেছে সেটা কোন দিক দিকে আসতেছে, এই দিক বরাবর আসতেছে, বাম থেকে ডানে আসতেছে, তাই না? আচ্ছা, গেল। এরপর তোমার যখন এদিকে আসবে তোমার সোর্সটা, অর্থাৎ নেগেটিভ দিকে ভোল্টেজটা উৎপন্ন হওয়া শুরু হবে, তখন কি হবে দেখো, তখন এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, অর্থাৎ যখন নেগেটিভ সাইকেলে থাকবে তোমার ভোল্টেজ সোর্সটা, ঠিক আছে, তখন হবে এখান থেকে কারেন্ট আসা শুরু হবে, এখানে আসলো, এটা কি রিভার্স বায়াস, তাহলে কারেন্টটা এদিক দিয়ে গেল। এরপর এটাও কি তোমার রিভার্স বায়াস, তাহলে কারেন্টটা এদিক দিয়ে যাবে, এরপর ফরওয়ার্ড বায়াস দিয়ে গিয়ে আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমার এখানে যে পার্টটা, সে পার্টটা হচ্ছে কেমন এইভাবে, এইভাবে যাওয়ার সময় কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিক থেকে দেখো তো, আবারও বাম দিক থেকে ডান দিকে। তাহলে দেখো প্রত্যেকবারই কিন্তু কারেন্টের ফ্লোটা একই দিক থেকে হইতেছে। তাহলে তোমার যে আউটপুটটা আসবে, তাহলে এটা কি সবসময় কি পজিটিভ হচ্ছে। ঠিক আছে, সবসময় কি পজিটিভ হচ্ছে। আচ্ছা, এখন কথা হইলো আমার আউটপুটটা আমি কি পাবো। ঠিক আছে, আমার যে আউটপুট সেটা কি পাবো, সেটা কি কিছু কম বেশি হবে না? কতটুকু কম অথবা কতটুকু বেশি হবে সেটা এবার হিসাব করতে হবে। তো এটা আসলে কম হবে কেন, কারণ প্রত্যেকবার দেখো প্রত্যেকবার কারেন্টটা যাওয়ার সময়
দুইবার ভোল্টেজ ড্রপ হচ্ছে, একবার এদিকে একবার এদিকে, কারণ দুইটা ডায়োড ইউজ করতেছি রাস্তার মধ্যে। হ্যাঁ, তো এটা যদি সিলিকন ডায়োড হয় তাহলে এটা কি 0.7 দুইবার হবে, আর যদি জার্মেনিয়াম হয় তাহলে 0.3 দুইবার হবে। তাহলে আমি ধরে নিই এটার যে ভোল্টেজ ড্রপ সেটা কি ভিডি, আমি ধরে নিলাম আর কি ভোল্টেজ ড্রপ গুলো কি তোমার ভিডি। তাহলে এখান থেকে যেটা আমি পাবো আউটপুট সেটা হবে কি আমার সর্বোচ্চ যদি ভিএম পরিমাণ উঠতো তাহলে ভিএম থেকে 2 ভিডি কি বিয়োগ হবে আমার এই গ্রাফের মধ্যে। হ্যাঁ, আমার এখানে যে ভোল্টেজের যে ইকুয়েশনটা সেটা কি হবে, ভিএম সাইন ওমেগা টি, যেহেতু এটা কি সাইনোসুরিয়াল ওয়েভ তৈরি করতেছে। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমার সর্বোচ্চ মান কি ভিএম, আমরা ওই তরঙ্গের সমীকরণে পড়ছিলাম সর্বোচ্চ মানটা কি ভিএম, সেখান থেকে আমার 2 ভিডি পরিমাণ কম হবে। ঠিক আছে, তো এটা গেল আমার রেকটিফায়ার হিসেবে কিভাবে আমরা ডায়োড ইউজ করব সেটা। এটা কি 4টা ডায়োড ইউজ করে করছি। এবার যদি আমি 2টা ডায়োড ইউজ করে করি তাহলে কিভাবে হবে সেটাও যদি আমরা একটু দেখি। 2টা ডায়োড ইউজ করলে আমার যে সেট আপটা সেটা হবে এরকম। হ্যাঁ, এখানে আমি কি 2টা ডায়োড ইউজ করছি, 2টা ডায়োড, আর এখানে হচ্ছে আমার কি 4টা ডায়োড। হুম, তাহলে দেখো এখানে যদি এটা আমার সাইনোসুইডাল ওয়েভ তৈরি করবে ঠিক একইভাবে। হ্যাঁ, ঠিক এটা গ্রাফটাও কি এরকমই হবে। তাহলে আমাকে বলো যে এটা গ্রাফটা এমন হবে, ঠিক আছে, কিন্তু মানটা একটু চেঞ্জ হবে, সেটা আমি বলতেছি। প্রথমে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হইলো, তাহলে কারেন্টটা প্রথমে এইভাবে ফ্লো হবে। হ্যাঁ, তুমি এই যে এই জিনিসটা এটা একটু ইগনোর করো আপাতত, এটা হচ্ছে কি ওই ট্রান্সফর্মার আপ ডাউন যেভাবে হয় ওই রিলেটেড জিনিসপত্র। হ্যাঁ, এগুলা এখন তোমার জেনে কোনো লাভ নেই। তুমি চিন্তা করো যে কারেন্টটা এখানে যদি পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় কারেন্টটা ফ্লো হয়ে এদিকে আসবে প্রথমে। ঠিক আছে, প্রথমে কারেন্টটা ফ্লো হয়ে কোন দিকে আসবে, এই দেখো আমি দেখাই, এইভাবে করে এখানে আসবে, কারেন্টটা এখানে আসবে, এসে কোন দিকে যাবে, যেদিকে ফরওয়ার্ড সেদিকে যাবে। তোমাকে দাঁড়ো একটু একটু ইজি করে বুঝাই। এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ প্রান্ত, তুমি এই জিনিসটাকে আপাতত কি ইগনোর করো। ঠিক আছে, তো যখন এটা পজিটিভ আর এটা নেগেটিভ কারেন্ট কি এদিক থেকে ফ্লো হবে, তাই কারেন্ট এদিক থেকে ফ্লো হয়ে এদিকে এসে এটা কিসে দেখবে, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে কারেন্ট ফ্লো হবে, ফ্লো হয়ে এদিকে আসবে। এখানে আসার পর তোমার এটা কি রিভার্স বায়াস হবে না, কারণ কারেন্টটা এদিক থেকে আসতেছে, তাহলে এটা কি রিভার্স বায়াস, তাই কারেন্টটা কি এদিক দিয়ে যাবে। তাহলে আমার আর এর মাঝখান দিয়ে যে কারেন্টটা ফ্লো সেটা কি ডান থেকে বামে হচ্ছে। ঠিক বলছি না? আচ্ছা গেল। এরপর আমার সাইকেল কি চেঞ্জ হলো, আমার নেগেটিভ সাইকেল আসলো। নেগেটিভ সাইকেল আসার সময় এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কারেন্টটা এদিক থেকে ফ্লো হচ্ছে, হয়ে হয়ে এদিকে আসতেছে, এটা কিসে আছে ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে কারেন্টটা ফ্লো হবে। হওয়ার পর এদিকে আসার পর কি দেখতেছে, এটা তোমার রিভার্স বায়াসে আছে, তাহলে কারেন্টটা ফ্লো এদিক দিয়ে হবে। তাহলে এদিক দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তাহলে আমাকে বলো রোধের মাঝখান দিয়ে কারেন্ট ফ্লোটা আবারও বাম দিক থেকে ডান দিকে হচ্ছে না, বাম দিক থেকে ডান দিকে হচ্ছে না, তাহলে কি এটার যে সাইকেলটা সেটা সবসময় কি পজিটিভ থাকতেছে। কিন্তু পজিটিভ থাকলেই হইলো না, পজিটিভ থাকার সময়ও এখানে দুইটা কাহিনী ঘটবে। কপি করি, কাহিনীটা হইলো মান নিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে গ্রাফের মানটা এখানে 2 ভিডি পরিমাণ কমবে না, এখানে হবে একটা ড্রপ হবে শুধু, কারণ এখানে যখন কারেন্ট আসতেছে জাস্ট একবার ডায়োড ক্রস করতেছে, একবার ডায়োড ক্রস করলে সেটা একবার ড্রপ খাবে। ঠিক আছে, তাহলে এখানে কি মাইনাস ভিডি হবে যদি এগুলা কি ভোল্টেজ ড্রপটা ভিডি পরিমাণ হয়। ঠিক আছে, তো পরীক্ষা আসলে জাস্ট চিত্র আঁকবা, একটু গ্রাফ আঁকবা আর 2 লাইন ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, এর থেকে বেশি তোমার আর কিছু করা দরকার নেই যদিও কখনো এডমিশন টেস্টে আসে। এরপর আমরা একটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, ধরো এটা হইলো আমার যে নিষিদ্ধ এরিয়া, ঠিক আছে, নিষিদ্ধ এরিয়া সেটা মানে যেখানে আমার জাংশনটা কি কানেক্টেড থাকে। তাহলে এটা হলো আমার পি জাংশন, এটা মানে এটা হলো আমার পি আর এটা হচ্ছে কি আমার এন টাইপ পরিবাহী, মানে এন টাইপ যে অংশটা সেটা। তাহলে এখন আমাকে বলো যখন নর্মালি এগুলো কানেক্টেড অবস্থায় থাকে, এটা যদি পি আর এটা যদি এন হয় তাহলে এখানে কি কি থাকে, এখানে হোল থাকে আর এখানে ইলেকট্রন থাকে, তাই না? এখানে হোল থাকে আর এখানে কি ইলেকট্রন থাকে। তাহলে দেখো যখন কি এই অংশটা কানেক্টেড অবস্থা থাকে, অর্থাৎ এই অংশটা যখন একসাথে থাকে তখন কি হয়, এই যে ইলেকট্রনটা এটা এখানে এসে হোলের মধ্যে চলে আসে, এই ইলেকট্রনটা হোলে চলে আসে, এখানে ইলেকট্রনটা কি হোলে চলে আসে, ফলে এখানে একটা কি নিষিদ্ধ এরিয়া তৈরি হয়। তো এখানে যে একটা ব্যারিয়ার তৈরি হয় এই ব্যারিয়ারের মধ্যে একটা পটেনশিয়াল থাকে, হ্যাঁ একটা বিভব পার্থক্য থাকে। হ্যাঁ, তাহলে আমাকে বলো এখান থেকে যখন এই ইলেকট্রনটা এদিকে চলে আসছে, তুমি জাস্ট বলো ধরো এটা হচ্ছে বর্ডারটা, বর্ডারটার মধ্যে কাহিনী কি হচ্ছে,
বর্ডারটার মধ্যে কাহিনী হচ্ছে এখানে হচ্ছে আমার নেগেটিভ চার্জগুলা, আর এখানে হচ্ছে কি আমার পজিটিভ চার্জগুলা। বুঝা গেল? যখন কি কানেক্টেড অবস্থায় আছে, একটা একটা সাথে জোড়া লাগানো হয়েছে, তখন এখানে যে একটা নিষিদ্ধ এরিয়া তৈরি হয় না, একটা বেরিয়ার পটেনশিয়াল যেখান থেকে আমরা পড়ছি, এখানে একটা বেরিয়ার তৈরি হয়। তো সেই বেরিয়ারের ক্ষেত্রে এই ইলেকট্রনটা যখন এখানে আসবে, তো এই পাশে বাম পাশে নেগেটিভ চার্জগুলো থাকবে, আর এখান থেকে হোলগুলো যখন ফিল আপ হয়ে যাবে, ইলেকট্রন যখন চলে যাবে, এখানে একটা হোল তৈরি হবে না? তো এই কারণে আমার পজিটিভ চার্জগুলো কি ডান পাশে সাজানো অবস্থা থাকবে। তাহলে তোমাকে যখন বলা হবে, কিছু কিছু ম্যাথ তোমাকে এমন দেওয়া হবে যেখানে বলবে যে নিষিদ্ধ এরিয়াতে পি টাইপ থেকে একটা ইলেকট্রন যাত্রা শুরু করছে, অথবা এন অংশ থেকে একটা ইলেকট্রন যাত্রা শুরু করছে বলে দিন। ঠিক আছে? তো ওই ধরনের ম্যাথ গুলার ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগবে। যেমন তোমাকে বলা হতে পারে যে পিএন জাংশনের ডায়োডের বিভব প্রাচীরের উচ্চতা, হ্যাঁ, 0.4 ভোল্ট, অর্থাৎ এখানে যে বিভব প্রাচীরের যে আমার একটা যে ইয়া ছিল, তোমার বেরিয়ার পটেনশিয়াল ছিল, সেটা হচ্ছে তোমার 0.4 ভোল্ট। আচ্ছা, আমি ম্যাথটা করেই দিই, মুখে মুখে বলি, আমি ম্যাথটা করি। তো এটা হচ্ছে কি আমার 0.4 ভোল্ট, এবং আমাকে বলছে যে এই নিষিদ্ধ অঞ্চলের যে বেদ, সেটা হচ্ছে কত, আমার 4 × 10⁻⁷ এখন এই অঞ্চলের মধ্যে একটা ক্ষেত্র প্রাবল্য আছে। হুম। তো আমাকে বলছে যে এন অঞ্চল থেকে একটা ইলেকট্রন এত বেগে নিষিদ্ধ অঞ্চলের দিকে রওনা দেয়। অর্থাৎ এই যে এন অঞ্চল থেকে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে এই অঞ্চলের দিকে রওনা দেয়, মানে পি এর দিকে যাইতে চাচ্ছে। ঠিক আছে? সেই ব্যাগটা হচ্ছে আমার 6 × 10⁵ তাহলে আমাকে বলছে যখন এটা পি তে পৌঁছাবে, পি অঞ্চলে পৌঁছাবে, তখন তার ব্যাগ কত হবে। ঠিক আছে? তাহলে আমাকে বলো, আমি যে এই কনসেপ্টটা বললাম, এখান থেকে আমরা বুঝতেছি যে এন টাইপের মধ্যে আমার সব পজিটিভ চার্জগুলো জমা আছে, জাস্ট বেরিয়ারের ক্ষেত্রে বেরিয়ারের অঞ্চলটা সময়। আর পি টাইপের ক্ষেত্রে আমার সব নেগেটিভ চার্জগুলা জমা আছে বেরিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমরা মিলিত হচ্ছে সে পয়েন্টের ক্ষেত্রে। বাকি সব জায়গায় কিন্তু পি তে পজিটিভ হোলগুলো আছে, আর এন এ আমার নেগেটিভ ইলেকট্রনগুলো আছে। কিন্তু যেখানে মিলিত হয়েছে, ওই মিলিত অংশের মধ্যে কি ওভারল্যাপ, মানে মানে ইলেকট্রনগুলো হলে চলে যাচ্ছে, ওই অবস্থার জন্য এখানে কি এই জিনিসটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাকে বলো, যখন এরকম হচ্ছে তখন ওই বেরিয়ারের মধ্যে আমার তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে তৈরি হচ্ছে? আমরা জানি তড়িৎ ক্ষেত্র তৈরি হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখানে আমার তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। আর ইলেকট্রন ফোর্স অনুভব করবে কোন দিকে? যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রনটা যদি এদিকে থাকে, এখানে যদি ইলেকট্রনটা থাকে, তাহলে তার ফোর্স অনুভব করবে মাইনাস থেকে পজিটিভের দিকে। এখানে তার ফোর্সটা কি অনুভব হবে। তাহলে আমরা আগে এখানে যে তড়িৎ ক্ষেত্র সেটা আগে বের করি। তাহলে আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু ইডি। এটা জানি আমরা, আমরা স্থির তড়িতে বসছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইডি। এখান থেকে আমরা পাচ্ছি ই ইজ ইকুয়াল টু কি, ভি বাই ডি। তাহলে আমাকে বলো ভি কত? আমাকে বলেই দিছে ভি হচ্ছে 0.4 ভোল্ট। এখানে যে বেরিয়ার পটেনশিয়াল সেটা হচ্ছে কি 0.4 ভোল্ট, আর মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 4 × 10⁻⁷। তাহলে আমার কত আসে এটা, 10⁻⁶ নিউটন/কুলম্ব। হ্যাঁ, এই ফোর্সটা কি আমরা পাই দিছি। আচ্ছা, মানে এই পরিমাণ যে তড়িৎ ক্ষেত্র সেটা কি এখানে তৈরি হবে। এখন আমাকে বলছে যদি ইলেকট্রনটা এই বেগ নিয়ে এখানে যাত্রা শুরু করে, তাহলে তার শেষ বেগটা কত হবে যখন কেউ পি তে পৌঁছাবে। হ্যাঁ, তাহলে আমাকে বলো যে সাইডে রাখি, এখানে তার যে টোটাল শক্তি সেটা কি ছিল, হাফ এম ভি স্কোয়ার, ভি ইনিশিয়াল স্কোয়ার। এরপর ও যখন এদিকে যাবে, ও যখন এই এরিয়ার মধ্যে থাকবে, তখন ফোর্সটা কি নেগেটিভ, মানে বিপরীত দিকে আসা শুরু হবে। তাহলে ফোর্সের জন্য ও কিছু পরিমাণ আহ, শক্তি কি লস হবে। তাহলে ওই শক্তিটা কি, ইজি হিসাব হচ্ছে ভি ইন্টু কিউ। হ্যাঁ, যে বিভবটা আছে সেটার সাথে কি তার চার্জ গুণ হবে, এবং এটা হবে তার গতি ফাইনাল যে গতিশক্তি তার সমান, ভি ফাইনাল স্কোয়ার। এখান থেকে আমি মানগুলো যদি বসাই, তাহলে হাফ ইন্টু 9.1 × 10⁻³ কেজি ইলেকট্রনের ভর, ভি ইনিশিয়াল কত 6 × 10⁻⁵ মাইনাস ভি কত, সেটা হচ্ছে 0.4 ভোল্ট, এবং কিউ কত ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ইলেকট্রনের ভর 10⁻⁻31 ইন্টু ভি ফাইনাল। এটা আমাকে বের করতে হবে। এখান থেকে যদি আমি বের করি, আমার ভি ফাইনালের যে মানটা সেটা আসলে 4.68 × 10⁻⁵ এখানে ভি কিউ জায়গায় কিন্তু আমরা এফ ইন্টু এস ও ইউজ করতে পারতাম, এফ এর মানটা বের করে। এবং এস এস আমাকে দেওয়া আছে, এই দুটার মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে 4 × 10⁻⁷ এটা ইউজ করলেও কি
আমরা এই ম্যাথটা করতে পারতাম। এটা জাস্ট একটা ছোট কনসেপ্ট তোমার সাথে আলোচনা করলাম। কখনো ম্যাথ আসার চান্স এখান থেকে অনেক কম যদি এসেও পড়ে আইওটি অথবা তোমার রুয়েট ওই টাইপের একটা কনসেপচুয়াল কোশ্চেন করে, তো ওখানে তোমার এই ম্যাথটা আসতে পারে। ঠিক আছে, এরপর আমরা ডায়োডের গ্রাফটা একটু দেখবো। ঠিক আছে, ডায়োডের গ্রাফ এটা হচ্ছে আমার ভোল্টেজ, আর এদিকে হচ্ছে আমার কারেন্ট ফ্লো। তো ডায়োডের ক্ষেত্রে কি হয়, ও সিলিকনের ক্ষেত্রে যেমন 0.7 ভোল্ট কি ড্রপ করতে হয়, এরপর তোমার জার্মেনিয়ামের ক্ষেত্রে তার 0.3 ভোল্ট কি ড্রপ করতে হয়, এরপর তার কি কারেন্টে তড়িৎ প্রবাহ কি শুরু হয়। মানে কি, এই যে পটেনশিয়াল বেরিয়ারটা ছিল, পটেনশিয়াল বেরিয়ার ক্রস করতে হয়। তাহলে আমাকে বলো, যখন এটা সিলিকন ডায়োড হয়, সিলিকন ডায়োডকে আমি নীল কালি দিয়ে লিখি, তো সিলিকন ডায়োডের ক্ষেত্রে কি হয়, 0.7 ভোল্ট পর্যন্ত কি কোনো কারেন্ট ফ্লো হয় না, এরপর গিয়ে কি কারেন্টটা ফ্লো হয়, এবং এটা কি এক্সপোনেনশিয়ালি বাড়ে। ঠিক আছে, এটা কি এক্সপোনেনশিয়ালি বাড়ে। এরপর যখন আমার জার্মেনিয়াম ডায়োডটা হয়, জার্মেনিয়ামকে যদি আমি হলুদ কালি দিয়ে লিখি, তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ক্রস করার পর কি এটা কারেন্টটা ফ্লো হয়, এক্সপোনেনশিয়ালি বাড়বে এটা। তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ বাড়তেছে। হ্যাঁ, ধরো ভোল্টেজ যখন নেগেটিভ দিকে যাওয়া শুরু করে, তাহলে কি হবে। আচ্ছা, আগে আইডিয়ালটা দেখা, আইডিয়ালটা কিন্তু কোনো ভোল্টেজ ভেরিয়ার নাই, তাহলে সেটা কি ডাইরেক্ট কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, সেটা কি ডিরেক্ট কারেন্ট ফ্লো হয়। এখন যদি ভোল্টেজটা নেগেটিভ দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ যদি ভোল্টেজ বাড়তেই থাকে, আমরা কি নেগেটিভ দিকে বাড়াচ্ছি, নেগেটিভ দিকে না, এটা আসলে কি ভি বলতে পারো, কোনো সমস্যা নেই এটাকে। তাহলে এটা যদি বাড়তেই থাকে এক পর্যায়ে গিয়ে কি হয় জানো, এক পর্যায়ে গিয়ে এই যে এটা খুবই আস্তে আস্তে কারেন্টটা ফ্লো হতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে কারেন্ট অনেক বিশাল পরিমাণ ফ্লো হয়, অর্থাৎ কি ডায়োডটা নষ্ট হয়ে যায়, একেবারে বলতে পারো যে ডায়োড নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওই যে অংশটা নষ্ট হয়েছে না, ওই যে অংশটা নষ্ট হয়েছে না, সেটাকে বলা হয় তোমার জেনার ডায়োড বা জেনার ভোল্টেজ, জেনার ভোল্টেজ, যেখানে কি ডায়োডটা একবারে নষ্ট হয়ে যায় এবং তোমার অনেক স্পিডে কারেন্ট ফ্লো হয়, অনেক কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার জেনার ভোল্টেজ। তো জেনার ডায়োডের ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আসতে পারে না। না, জেনার ডায়োডের ম্যাথ তোমার আসবে না, তবে একটা ম্যাথ তোমাকে আমি দেখায় রাখবো আপাতত। তো এখানে জিনিসটা হচ্ছে, দেখো এই এক্সিস্টার নিয়ে অনেকে একটু মানে এই যে গ্রাফটা, এটা নিয়ে অনেকের একটু সন্দেহ থাকে, যেটা পজিটিভ নাকি নেগেটিভ। ভাই দেখো, এটা এটা কোনো ওইরকম গ্রাফ না যে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ওইরকম কোনো জিনিস না। তোমাকে গ্রাফটা দিবে এইভাবে যে এখানে হচ্ছে তোমার ভোল্টেজ, আর এখানে কি ভোল্টেজ তুমি বাড়াই দিছো, নেগেটিভ দিকে ভোল্টেজ মানে কি, সেটা হচ্ছে তোমার এদিক থেকে আসার কথা, কিন্তু তোমাকে এটা চেঞ্জ করে জাস্ট এরকম করে দিচ্ছে, বুঝছো, ওইরকম আর কি। তো ওভাবে অনেক ভোল্টেজ বাড়ানো হয়, তখন কি এক পর্যায়ে গিয়ে তোমার ডায়োডটা নষ্ট হয়ে যায়, কোনো ভোল্টেজ বেরিয়ে কিছু মানে না, এবং একদম কি হয়, কারেন্টটা একবার ইচ্ছা মতো ফ্লো হয়। ঠিক আছে, এখানে কি এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে, আর এটা তোমার কি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, এরকম আর কি। তো তোমাকে অনেক সময় গ্রাফ দিয়ে ম্যাথ দিতে পারে, যে ধরো ভোল্টেজের পরিবর্তন আর কারেন্টের পরিবর্তন তুমি বের করবা, ওখান থেকে তুমি ডায়োডের রোধ বের করতে পারো। যে আর আমরা কি জানতাম, যে নর্মাল সূত্রটা সেটা ছিল ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা জানতাম না। তো সেখান থেকে আমরা আই এর মানটা কি লিখতে পারতাম, ভি বাই আর। তাহলে এখানে যে এই ডায়োডের ক্ষেত্রে আমরা লিখবো যে আই হচ্ছে আমার ডেল ভি ডিভাইড বাই কি ডেল আর, অর্থাৎ আমার যে ভোল্টেজের পরিবর্তন ডিভাইডেড বাই রোধের পরিবর্তন। ঠিক আছে, এইভাবে করে কি তোমার কারেন্ট গুলা বের করবা। সরি, এটা তো আর না, সরি সরি, এখানে হবে আমার আর, এখানে হবে কি আমার ডেল আই। ঠিক আছে, অর্থাৎ ডায়োডের যে রোধটা সেভাবে বের করা যাবে। ঠিক আছে, এখন আসলে আমরা কি জেনার ডায়োডের ম্যাথ দেখি। ঠিক আছে, তো জেনার ডায়োডের ক্ষেত্রে কি হয়, তোমার যে জেনার ভোল্টেজ সেটা দেওয়া থাকে, ধরো এই ক্ষেত্রে দেওয়া আছে 5.6 ভোল্ট। ঠিক আছে, এখন এটা যখন ফরওয়ার্ড বায়াজিং এ থাকে, এটা যখন ফরওয়ার্ড বায়াজিং এ থাকে, তখন তো ম্যাথ গুলো কি নর্মাল ম্যাথের মতো হবে। ঠিক আছে, কিন্তু যখন রিভার্স বায়াসে থাকে, রিভার্স বায়াসে থাকার সময় কি করে, ও জেনার ডায়োডটা কি করে, ওর দোনো পাশে, হুম, ও দোনো পাশে যেই ওর ভোল্টেজটা আছে, জেনার ভোল্টেজটা আছে, সেটা মেনটেন করার ট্রাই করে। ঠিক আছে, সেটা ও মেনটেন করে। রিভার্স বায়াসে থাকলে অন্যান্য ডায়োড কি করে, ওপেন সার্কিট হিসেবে কাজ করে, কিন্তু জেনার ডায়োডটা কি করে, ওই ভোল্টেজটা মেনটেন করার চেষ্টা করে। যেমন এই ক্ষেত্রে দেখো, এটা কি রিভার্স বায়াসে আছে, হ্যাঁ, এটার নেগেটিভটা এদিকে, পজিটিভটা উল্টা দিকে, কিন্তু থাকার কথা ছিল উল্টা। কিন্তু এটা যখন রিভার্স বায়াসে আছে, এটা ওপেন সার্কিট না হয়ে তার এই যে দোনো প্রান্ত, সেখানে 5.6 যে জেনার ভোল্টেজটা আছে সেটা মেনটেন করার ট্রাই করে। ঠিক আছে, এখন আমাকে বলো, এই যে দোনো প্রান্তে যদি ওর 5.6 মেনটেন করে, তাহলে ওর এই 80, সরি এই 800, যেই 800 ওহম যে রেজিস্ট্যান্স আসে,
আছে সেটার দুই প্রান্তে যে বিভব পার্থক্য সেটা কি জেনার ভোল্টেজের বিভব পার্থক্যের মানে জেনার যে ভোল্টেজটা সেটা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমার 800 ওহমের মাঝখান দিয়ে যে কারেন্টটা সেটাকে আমি যদি I1 ধরি, তাহলে I1 এর মানটা কত হবে? আমার I1 এর মান হবে 5.6 ডিভাইড বাই 800, তাহলে এটা আসতেছে আমার 7 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এদিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কত? 7 মিলি অ্যাম্পিয়ার। আমাকে এই যে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের মাঝখানে যে কারেন্টটা ফ্লো করতেছে সেই কারেন্টের মানটা আমার লাগবে। এখন এখানে তো 5.6 ভোল্ট কি মেনটেন হচ্ছে, তাহলে এদিকে যে বিন্দুটা এটার ভোল্টেজ যদি 5.6, তাহলে আমি যদি 200 ওহমের মাঝখান দিয়ে কারেন্টটা বের করতে চাই সেটা কিভাবে বের হবে? এটা ধরলাম যে এখানে যে তোমার কারেন্ট আছে সেটা হচ্ছে আই, তাহলে আই হচ্ছে আমার 9 মাইনাস 5.6 ডিভাইড বাই 200, তাহলে সেটা হচ্ছে আমার কত? 17 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বলো এদিকে যাচ্ছে 17, এদিকে যাচ্ছে কত? 7, তাহলে এদিকে যাবে কত? 17 থেকে 7 গেলে 10। তাহলে আমার যে ডায়োডের মাঝখানে ডায়োডে প্রবাহ সেটা হচ্ছে কত? 17 - 7 সমান 10 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো জেনার ডায়োড নিয়ে তোমার পরীক্ষায় কোশ্চেন আসার চান্স অনেক কম, তাও কি একটা টাইপ দেখাই রাখলাম যে জেনার ডায়োড নিয়ে কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, তো এই গেল আমার ডায়োডের পার্ট, পুরোপুরি শেষ হলো। যত ধরনের ম্যাথ আসতে পারে দেখালাম, কোশ্চেন ম্যাথটা সলভ করবা। কোশ্চেন ব্যাংকে বেশি ম্যাথ পাবো না ডায়োডের, কারণ বেশি ম্যাথ আসি না ডায়োডে, ম্যাক্সিমাম আসে ট্রানজিস্টর। এবার আসি আমরা ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আসো এবার আমরা ট্রানজিস্টর নিয়ে কথা বলি। হ্যাঁ, ট্রানজিস্টরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। আমার কথা আসলে কেন আটকে যাচ্ছে আমি বুঝতেছি না। তো দেখো, ট্রানজিস্টরটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে আমার এনপিএন। আমরা আগে শুধু পি আর এন দুইটা অংশ ব্যবহার করতাম। হ্যাঁ, অর্থাৎ দুইটা পার্ট ব্যবহার করতাম, একটাতে পি থাকতো, একটাতে এন জোড়া লাগাই আমি কি ডায়োড বানাইতাম। এখন আমরা তিনটা পার্ট জোড়া লাগাবো, ঠিক আছে? তাহলে তিনটা পার্ট কি কি হবে? একটা হচ্ছে পিএনপি, আর একটা হচ্ছে কি আমার এনপিএন টাইপ, ঠিক আছে? তো এখন আমরা এনপিএন টাইপটা সবচেয়ে বেশি ইউজ করি। তো মনে রাখবা যে ধরো আমাকে পিএনপি বলছে, তাহলে মাঝখানে একটা হচ্ছে আমার বেস, আর দুই পাশের দুটো কি আমার, একটা হচ্ছে এমিটার আর একটা হচ্ছে কি আমার কালেক্টর। এমিটার কি করবে? সবগুলা বের করবে, আর কালেক্টর কি করবে? সবগুলা কালেক্ট করবে। আর যখন আমরা এনপিএন করব তখন আমার মাঝখানে একটা বেস, অর্থাৎ আমার বেসটা হবে পি টাইপ, অর্থাৎ আমার বেসটা কি পি টাইপ দ্বারা তৈরি। আর আমার যে কোনো এক পাশটা হচ্ছে আমার এমিটার, আর এক পাশটা কি আমার কালেক্টর। এখন মনে রাখবা, আমার যে বেস আর এমিটার যে সেকশনটা আছে সেটা কি অনেকটা ডায়োডের মতো কাজ করবে। অর্থাৎ ডায়োডের মতো যদি কাজ করে, যেমন এখানে দেখো, এই ক্ষেত্রে যখন পিএনপি তখন আমার এমিটারটা কি পি টাইপ, আর আমার যেই, দাঁড়া আমি একটু অন্য কালি দেখি, আর এমিটারটা হচ্ছে পি টাইপ, আর আমার যে বেস সেটা হচ্ছে কি আমার এন টাইপ। আর আমরা জানতাম ডায়োডের ক্ষেত্রে আমরা পি থেকে এন এর দিকে কারেন্ট ফ্লো হইতো ফরওয়ার্ড বায়াসে। তাহলে পি থেকে এন এর দিকে হলে আমার অ্যারোটা কোন দিকে হবে? পি থেকে এন এর দিকে হবে আমার, ঠিক আছে? কারেন্টটা পি থেকে এন এর দিকে কি ফ্লো হবে। আর যখন আমার এনপিএন ট্রানজিস্টর, তখন বিটা কি আমার পি টাইপ, আর আমার এমিটারটা কি এন টাইপ। তাহলে আমার যে বেসটা সেটা হচ্ছে আমার পি টাইপ, আর এমিটারটা কি আমার এন টাইপ। তাহলে এখানে আমার বেস থেকে এমিটারের দিকে কি কারেন্টটা ফ্লো হবে। বুঝা গেল? আর আমার ট্রানজিস্টরের ক্ষেত্রে যে মেইন সূত্র, সেই মেইন সূত্রটা কি আমার আই ই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, অর্থাৎ এমিটারের যে কারেন্ট ফ্লো সেটা হচ্ছে আমার বেসে আর কালেক্টরের কারেন্ট ফ্লোর কি ইকুয়াল, যোগ করলে। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে আমরা সবগুলা ম্যাথ করবো, সব ধরনের চিত্র আঁকবো। এখন আসো আমরা কমন এমিটার কনফিগারেশন নিয়ে কথা বলি। অর্থাৎ এখানে আমার যে এমিটারটা সেটা কমন হিসেবে থাকবে। আচ্ছা আমি লাল কালারটা নিই। তাহলে এমিটার যদি আমার কমন থাকে, এখানে এলে আমার এমিটার কি আমার কমন হিসেবে আছে, অর্থাৎ দোনো দিকে আছে। আর এদিকটা হচ্ছে আমার ইনপুট, এদিকটা হচ্ছে আমার কি আমার আউটপুট, ঠিক আছে? এদিকে আমার যে আউটপুটের রোধ সেটা লাগানো, আর এদিকে যে আমার ইনপুটের রোধ সেটা লাগানো। এদিকে হচ্ছে আমার ভি ইন, এদিকে হচ্ছে আমার ভি আউট। সরি এটা না, সরি সরি, ভুল বলছি। এদিকে হচ্ছে আমার ভি ইন, এখানে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমার এদিকে যে ভোল্টেজটা সেটা। আর এদিকে হচ্ছে যে আমার ভি আউট, অর্থাৎ এদিকে যে আমি ভোল্টেজটা পাবো গেইন হিসেবে সেটা হচ্ছে আমার ভি আউট এদিকে। এখন আমাকে বলো, আমি তোমাকে বলছিলাম একটা সূত্র মনে রাখতে, সেটা হচ্ছে আমার আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে এখানে আমার আইই ফ্লো হচ্ছে এদিকে, আমার আইবি ফ্লো হচ্ছে এদিকে, আর আমার আইসি ফ্লো হচ্ছে এদিকে।
এখন বলো চিত্র আঁকা খুবই সহজ, এভাবে চিত্র আঁকবা। এবার আমার জাস্ট কারেন্ট এই ব্যাটারি গুলো বসেছি না, ভিবিবি আর ভিসিসি, হ্যাঁ, এগুলোর ডিরেকশন গুলো এবার বুঝতে হবে কেমনে করবো। খুব ইজি। আমার প্রথমে তো তুমি কারেন্টের ফ্লো গুলা দিবা, যে আই যদি এদিকে ফ্লো হয় তাহলে আমার যে আইসি সেটা কোন দিকে ফ্লো হচ্ছে আর আইবি কোন দিকে ফ্লো হচ্ছে এগুলো দেখাবা। এই দুটা ফ্লো হয়ে এদিকে আসবে, এরপর আমার আইসি বের হবে, সহজ হিসাব। এখন আমার আইসি যেহেতু এদিকে ফ্লো হচ্ছে তাহলে কারেন্টটাকে এদিকে ঘুরে আসতে হবে। তাহলে এদিকে ঘুরে আসার জন্য আমার পজিটিভটা এদিকে থাকতে হবে, তাহলে কারেন্ট এদিক থেকে বের হয়ে ঘুরে আসবে, তাই না? তাইলে আমার ভিসিসি যে মান পজিটিভটা সেটা এদিকে আর নেগেটিভটা কি এদিকে হবে। বুঝা গেল? আর এরপর আমার আইবি এদিক থেকে ঘুরে আসতেছে না, তাহলে আইবিটা কি এইভাবে আসবে না? তাহলে আমার আইবির ক্ষেত্রে আমার যে ভিবিবি সেটা কি এদিকে পজিটিভ আর এদিকে কি নেগেটিভ। আশা করি এভাবে তুমি সবগুলা কি চিত্র রাখতে পারবা। এটা কি হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টর। যখন আমার পিএনপি ট্রানজিস্টর, তখন পিএনপি ট্রানজিস্টর, তখন আমার বেসটা কি এন আর আমার এমিটারটা কি পি। তাহলে এমিটার থেকে বেসের দিকে কারেন্ট ফ্লো হবে, এমিটার থেকে বেসের দিকে কারেন্ট ফ্লো হবে, তাহলে আমার আইই এদিকে হবে। তাহলে এদিক দিয়ে যদি আমার আই ঢুকে, এদিক দিয়ে যদি আমার আই ঢুকে, তাহলে আইবি এদিক দিয়ে বের হবে আর আইসি কি এদিক দিয়ে বের হবে, তাই না? তাহলে আমাকে বলো, যদি আইবি এদিক দিয়ে বের হয় তাহলে আমাকে আমার ব্যাটারিটা কোন দিক দিয়ে হবে? কারেন্টটা যদি এইভাবে ঘুরে ব্যাটারিটা এদিকে মাইনাস এদিকে পজিটিভ হবে। আর আইসি যেহেতু এদিকে ফ্লো হচ্ছে তার কারেন্টটা যদি এইভাবে ঘুরে তাহলে ব্যাটারির এদিকে মাইনাস এদিকে পজিটিভ হবে। বুঝা গেল ভিবিবি আর ভিসিসি কিভাবে আঁকছি? ঠিক আছে, এটা কিন্তু আমার কমন এমিটার। আমি আগে চিত্রগুলো আঁকা কিভাবে হয় সেটা শিখে নিই, চিত্র শিখে নিই, এরপর আমি আমার বাকি কাজে আসতেছি। এবার হচ্ছে কি আমার কমন বেস। কমন বেসের ক্ষেত্রে আমার এই যে বেস সেটা কি আমার কমন দোনো দিকে আছে। এখন আমি কি বলছি যে এখানে কি এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে এদিকে হচ্ছে আমার এন, আমার এটা হচ্ছে কি পি। তাহলে আমার ধরো ধরো এটা কি এনপিএন? হ্যাঁ এটা এনপিএন, সরি আমি এখানে ভুল লিখছি। তাহলে এনপিএন হইলে আমার বেসটা হচ্ছে পি আর এমিটারটা হচ্ছে এন, তাহলে পি থেকে এন এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমার আই এর মানটা হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে আমার আই, তাহলে আমার আইবি ঢুকবে এদিকে আর আমার আইসি ঢুকবে কি এদিক থেকে। এখন আমাকে বলো, আমার আইসি যদি এভাবে ঢুকে তাহলে আমার যেই ব্যাটারিটা সেটা এভাবে লাগানো দরকার, বিসিসিটা এভাবে লাগানো দরকার, তাহলে তো কারেন্টটা এভাবে ঘুরবে, তাই না? আর যদি আমার আইবি এদিক দিকে ফ্লো হয় তাহলে আমার আইবিটাকে এভাবে ফ্লো হওয়া দরকার, তাহলে এভাবে ফ্লো হওয়ার জন্য আমার ব্যাটারিটা এভাবে প্লাস আর এখানে মাইনাস লাগানো উচিত, যাতে এখান থেকে কারেন্ট বের হয়ে এদিক থেকে ঢুকে, তাই না? এরপর আমার যখন পিএনপি ট্রানজিস্টর, তখন আমার এটা পি এটা এন, অর্থাৎ পি থেকে এন এর দিকে কারেন্ট আসবে, তাহলে আমার আইই এদিকে আর আইসি আর আইবি কি বের হবে, আইসি আর আইবি কি বের হবে। এদিকে আমার আইবি, এদিকে আমার আইসি। ঠিক আছে, এখন যখন কারেন্টটা তুমি দেখো, যখন আইবি বের হচ্ছে, তুমি এই জিনিসটা আপাতত একটু স্কিপ করো, এটা তীর চিহ্নটা এখানে ভুল আছে। হ্যাঁ, যখন আমার আইসি বের হচ্ছে, ঠিক আছে, যখন আমার আইসি বের হচ্ছে তাহলে আইসি কারেন্টটাকে এইভাবে ঘুরতে হবে, তাহলে আমার যে ভিসিবি সেটাকে কি এটা মাইনাস এটা পজিটিভ দিতে হবে, তাহলে কি কারেন্টটা এইভাবে কি বের হয়ে ঘুরতে পারবে, এইভাবে এই ডিরেকশনে ঘুরতে পারবে। আর যখন আমার এদিক থেকে আইবি বের হচ্ছে, আইবি যখন এদিক থেকে বের হচ্ছে, তখন আমার যে ভিইবি সেটা এদিকে প্লাস বা এদিকে মাইনাস হইতে হবে। ঠিক আছে, যাতে কারেন্টটা কি আমার এভাবে ঘুরতে পারে। তুমি জাস্ট দেখবা যে তোমার কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, আর ওই ডিরেকশন অনুযায়ী তুমি তোমার ব্যাটারিটা দিবা। এরপর আমার যে কমন কালেক্টর, যেখানে আমার কালেক্টরটা হচ্ছে যে কমন আকারে থাকে, সেক্ষেত্রে কি হয়, আমার আমার বেসটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে আমার এনপিএন, এটা হচ্ছে আমার এনপিএন, তাহলে এটা হচ্ছে আমার এন, বেসটা হচ্ছে কি আমার পি, তাহলে পি থেকে এন এর দিকে কি যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার আইই। তাহলে এটা যদি আইই হয় তাহলে এদিক দিয়ে ঢুকতেছে আমার আইবি আর এদিক দিয়ে ঢুকতেছে কি আমার আইসি। তাহলে আইবি যদি এদিক দিয়ে ঘুরে তাহলে কারেন্টটা এইভাবে ঘুরতে হবে, তাহলে আমার এদিকে পজিটিভ আর এদিকে কি নেগেটিভ। আর আইসি যদি এদিক এদিক দিয়ে ঢুকে, আইসি যদি আমার এদিক দিয়ে ঢুকে তাহলে আমার কারেন্টটাকে এইভাবে ঘুরতে হবে, তাহলে আমার ভি ভি ভিইসি টা এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ। এটা তুমি যা ইচ্ছা মান, এটা যা ইচ্ছা নাম দাও, এটা নাম এফেক্ট করে না, তুমি ডিরেকশন দেখো। ঠিক আছে, তাহলে এইভাবে হবে কি আমার ডাইরেকশন। এরপর যখন আমার পিএনপি ট্রানজিস্টর, তখন আমার এটা পি এটা এন, আমার বেসটা কি এন টাইপ, তাহলে আমার পি থেকে এন এর দিকে ফ্লো হচ্ছে, তাহলে এদিক থেকে আসতেছে আমার আইই আর এদিকে যাবে আমার আইবি প্লাস আইসি। ঠিক আছে, আই ঢুকবে আর দুইটা কি বের হবে। তাহলে আমাকে বলো আইবি যদি বের হয় কারেন্টটাকে এইভাবে ঘুরতে হবে, তাহলে এইভাবে ঘোরার জন্য আমার পজিটিভ
পজিটিভটাকে এদিকে আর নেগেটিভটাকে এদিকে দিতে হবে যাতে কারেন্টের দিকে বের হয়ে ঘুরতে পারে, তাই না? ডিরেকশন দেখো, কারেন্টের ডিরেকশনের সাথে কারেন্টের লুপের মধ্যে ডিরেকশনের সাথে তার যে ব্যাটারি ডিরেকশন সেটা মিল থাকলে হয়েছে। এরপর আইসি যদি এই দিক থেকে বাইর হয় তাহলে কি এটা এইভাবে ঘুরবে, আর এইভাবে ঘোরার জন্য আমার ব্যাটারি ডিরেকশনটা কি উপরে পজিটিভ আর নিচে কি নেগেটিভ হওয়া দরকার। এইভাবে আমরা প্রত্যেকটা চিত্র আঁকতে পারবো, ঠিক আছে? জাস্ট চিত্র আঁকাটা তোমাদেরকে শিখেলাম, এখন আমরা কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন এগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমে আসো আমাদের কারেন্ট গেইন মানে কি, আমরা যেটা পাবো আউটপুটে সেটাকে আমরা ইনপুট দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমার আউটপুটটা কি, যখন আমরা কমন ইমিটার কনফিগারেশনে এনপিএন এর কথা বলতেছি তখন আমার আউটপুটটা কি আইসি, অথবা আমরা আইসি পাচ্ছি এদিকে। হ্যাঁ, আমরা এদিক থেকে তো আমাদের যত আউটপুট হিসাব করা করব, তাহলে এদিকে আমার কারেন্টটা কি এই যে আইসি সেটা। তাহলে আমি আমার আউটপুটে পাচ্ছি কি, আমি আউটপুটে পাচ্ছি আমার আইসি। আর আমার ইনপুট কি, আমার ইনপুট হচ্ছে আমার এই অংশটা, ঠিক আছে? ইনপুট হচ্ছে আমার এই অংশটাতে আমার কোন কারেন্টটা আছে, আইবি আছে। তাহলে আইসি বাই আইবি, এন্ড এটাকে বলা হয় আমার বিটা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, এটা কি বলে আমার বিটা বলে। এরপর আমার ভোল্টেজ গেইন মানে কি ভি আউট ডিভাইডেড বাই ভি ইন। এখন ভি মানে কি আই আর, তাহলে আই আউট ইন্টু আই আর, সরি, ভি আউটকে কি লিখতে পারি আই আউট ইন্টু আর আউট। তাহলে আই আউটটা কি, আউটপুটে আমরা পাচ্ছি আইসি, আর আমার আরসি হচ্ছে যেহেতু কালেক্টরের যে রোডটা সেটা আরসি, আর ইনপুট হচ্ছে আমার আইবি ইন্টু আরবি। এবার দেখো যে আইসি বাই আরবি সেটাকে আমরা কি লিখতে পারি, বিটা লিখতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা উপরে লিখছি তাহলে ওইটা হচ্ছে আমার বিটা ইন্টু আরসি ডিভাইডেড বাই আরবি, বিটা ইন্টু আরসি ডিভাইডেড বাই আরবি। এরপর হচ্ছে আমার পাওয়ার গেইনে কি হবে, ভি আউট ইন্টু আই আউট ডিভাইড বাই ভি ইন ইন্টু আই ইন। এবার ভি আউট আর আই ইন, এটা ভি আউট ডিভাইড বাই ভি ইন, এটা যে অনুপাতটা সেটা তো আমরা উপরে লিখছি। হ্যাঁ, এটা কি আমার ভোল্টেজ গেইন, তাহলে ভোল্টেজ গেইন লিখবো এখানে এ ভি। আর আমার যে আই আউট বাই আই ইন এটা যে অনুপাত সেটা কি আমার বিটা, তাহলে এখানে কি লিখবো আমি বিটা। ঠিক আছে, বুঝা গেল? এটা গেল আমার কমন যে এমিটার ছিল সেটা কনফিগারেশন। ঠিক একইভাবে আমার এখানে যেটা কমন বেসের ক্ষেত্রে দেখো আমার যে আউটপুট সেটা কি, এই পাশে কি আমার কালেক্টর, তাহলে কালেক্টরে কি আমার আইসি, আর এই পাশে কি আমার এমিটার, তাহলে এমিটারে কি আমার আই, এই পাশে কি আমার এমিটার, তাহলে আমি একটু হাইলাইট দিয়ে দেখো, এই পাশে হচ্ছে কি আমার আইসি, তাহলে আমি আউটপুটে কি বসেছি আইসি, আর এই পাশে কি আমার এমিটার, তাহলে আমি ইনপুটে কি বসেছি এমিটার। তাহলে এটাকে বলা হয় আমার আলফা, ঠিক আছে? এটাকে একটু মনে রাখবা, এটাকে বলা হয় আমার আলফা। এরপর ভি আউট বাই ভি ইন, তাহলে আমাকে বলে এখানে কি হবে, এখানে হবে আইসি ইন্টু আরসি ডিভাইডেড বাই আই ইন্টু আর ই, ঠিক আছে? এখন আইসি বাই আই এর অনুপাত কি আলফা, আর আমার আরসি ডিভাইড বাই আর ই এর অনুপাত কি আরসি ডিভাইড বাই আর ই, যেমনি আছে এমনি লিখে দিব। এরপর এটাও কি ঠিক আগের মতো আলফা ইন্টু এই ভি লিখে দিব। হ্যাঁ, যেটা আমরা উপরে করছিলাম বিটা ইন্টু এ ভি লিখছিলাম, এখানে হবে আমার আলফা ইন্টু এ ভি। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এরপর আসে আমার কমন কালেক্টর। তো কমন কালেক্টরের ক্ষেত্রে কি হয়, তোমার কমন কালেক্টরের ক্ষেত্রে আই আউট বাই আই এটাও করতে হবে আমার। দেখো এই ক্ষেত্রে আমার আউটপুটে কি আছে, আউটপুট প্রান্তে এদিকে হচ্ছে আমার এমিটার, আর ইনপুট প্রান্তে হচ্ছে কি আমার বেস। তাহলে এখানে হচ্ছে আমার আই ই ডিভাইডেড বাই আইবি। এটাকে আমাদের বইতে কিছু লিখে নেই, তবে এটাকে কি বলা হয় গামা বলা হয়, এটা আসবে না সাধারণত, কিন্তু আলফা আর বিটাটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং একইভাবে ভি আউটের ক্ষেত্রে আমার কি হবে আই ই ইন্টু আর ই ডিভাইডেড বাই আই বি ইন্টু আর বি, তাহলে এটাকে লিখা যায় গামা ইন্টু আর ই ডিভাইডেড বাই আর বি। এরপর আমার যখন পাওয়ার গেইনের ক্ষেত্রে কি করবো আমরা, ঠিক একইভাবে আমাদের যে ভোল্টেজ গেইন সেটার সাথে আমরা গামা গুণ করবো। ঠিক আছে, তো এই গেল ট্রানজিস্টর কিভাবে আঁকে, তার সার্কিট কিভাবে বানায়, এবং এই রিলেটেড যা যা জানা দরকার একবারে বেসিক থেকে ধরে ধরে বলছি যে কিভাবে আঁকতে হবে। আঁকাটা বুঝে গেলেই তোমার কোনো ধরনের ম্যাথে আটকানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে, এবার আমরা কয়েকটা ম্যাথ করবো, এরপর আমার ক্লাস শেষ। তো ম্যাথ শুরু করার আগে আমাকে আলফা আর বিটার মাঝখানে যে রিলেশনটা সেটাকে আমাকে একটু দেখতে হবে। তা আমরা জানি যে আলফা মানে কি, আলফা মানে হচ্ছে আমার আইসি
ডিভাইডেড বাই আইই। আর আমার বিটা মানে হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। ঠিক আছে, এগুলো মনে রাখাও ইজি। কিভাবে? কারণ বিটা দেখতে কিসের মতো, বি এর মতো, তাহলে এখানে হচ্ছে আইবি আর বাকিটা কি আই, ওই দিকে মানে আলফার দিকে চলে যাবে, আর উপরে সবসময় কি আইসি থাকবে। তাহলে এখানে দেখো আমরা যে সূত্রটা জানতাম সেটা হচ্ছে আমার আই ই ইজ ইকুয়াল টু কি আইসি প্লাস আইবি। আমি যদি সবগুলোকে আইসি দ্বারা ভাগ করি তাহলে আমার কি থাকবে এখানে, আই ই ডিভাইডেড বাই আইসি ইজ ইকুয়াল টু 1 প্লাস আইবি ডিভাইডেড বাই আইসি। তাহলে দেখো এটা মানে কি, আইসি বাই আই মানে কি আলফা, তাহলে এই জিনিসটা আমার 1/আলফা, আর এই জিনিসটা আইসি বাই আই মানে বিটা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার 1/বিটা। ঠিক আছে, তাহলে আলফা আর বিটার মাঝখানে যে রিলেশন, এই মেইন রিলেশনটা হচ্ছে কি এটা। এবং এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে অনেকে অনেক কিছু বানায়, অতটুকু দেখার আমাদের দরকার নেই, আমরা জাস্ট এটা মনে রেখে আমাদের যা ম্যাথ করা দরকার তা করবো। তাহলে এখন আমরা কয়েকটা ম্যাথ দেখবো, ঠিক আছে। আমাদের বইয়ের ভাষার মধ্যে আমাদের যে আলফার মান, মানে আলফাকে বলা হয় তোমার প্রবাহ বিবর্ধন গুণক, আর যে বিটা সেটাকে বলা হয় তোমার প্রবাহ লাভ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা ভাষা, কিন্তু তোমাকে মান দেখেই বুঝে যাবে আলফার মান এক থেকে ছোট হয় আর বিটার মান অনেক বড় হয়, সেটা থেকে বুঝে যাবে তোমাকে আসলে কি চাইছে। তো এরপর আসি আমাদের পরের এই ম্যাথটাতে আমাকে বলছে যে এটা একটা কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এমিটার আর এটা হচ্ছে আমার বেস। তাহলে এই বেসটা হচ্ছে আমার পি, এমিটারটা হচ্ছে আমার এন। তাহলে পি থেকে এন এর দিকে কি আমার কারেন্ট ফ্লো হবে, এটা বুঝে নিতে হবে। তাহলে এদিক দিকে যাবে আমার আইই, কারণ আই সমান কি আইসি প্লাস আইবি। তাহলে আইসি ঢুকবে, আইবিও কি ঢুকবে, এই দুটো ঢুকে আই বের হবে। ঠিক আছে, আর আমার যে বিবিবি ভিবিবি 5 ভোল্ট আর ভিসিসি 50 ভোল্ট কি বলে দেওয়া ছিল, এন্ড ডিরেকশনটা কিন্তু আমরা আগে দিয়ে কি সেট করে রাখছি। হ্যাঁ, কোশ্চেনে যদি বলে, কোশ্চেনে তোমাকে এভাবে মুখে বলে দিবে, তুমি কি সেট করে নিবে, এটা কোনো প্যারা বিষয় না। ঠিক আছে, তোমাকে শিখিয়ে দিছে যে কিভাবে করবা। এখন আমাকে বলছে যে আইবি আইসি আই বের করো, ভিসিই অর্থাৎ এটা যদি আমার সি হয়, তাহলে দেখো কালেক্টর না, এই প্রান্তটা কালেক্টর, তাহলে কালেক্টরের যে শেষ প্রান্ত সেটাকে বলা হয় ভিসি। এখানে হচ্ছে আমার এমিটার, তাহলে এমিটারের যে শেষ প্রান্ত এটাকে বলা হয় আমার ভিই। আর এই দুইটার মাঝখানে যে পার্থক্য সেটাকে আমরা ভিসিই ধরি। এখন মনে রাখবা যে যদি তোমাকে কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে তুমি সবসময় ভিবিই এটাকে কত ধরবা, 0.7 ভোল্ট, 7 ভোল্ট ধরবা, যদি তোমাকে কোনো কিছু বলে দেওয়া না থাকে। কারণ এই অংশটা কি একটা ডায়োডের মতো কাজ করে, আমরা বলছিলাম না, যদি এটা সিলিকন হয় তাহলে এটা কি 0.7 ভোল্ট আমরা কি ধরবো বলছিলাম। ঠিক আছে, একটু ক্লিয়ার করে লিখি, ধরবো বলছিলাম মনে আছে। তাহলে এই জন্য কি আমরা ভিবিই অংশটা কি কত ধরবো, 0.7 ভোল্ট ধরবো। এখন কিছু যদি বলে দেওয়া থাকে তখন ওই হিসাবে আমরা নিয়ে নিব, কিন্তু তোমাকে যদি এমন কোনো হিন্টস দেয় যেটা যেখান থেকে আমরা বুঝি যে না আসলে এটা 0.7 ভোল্ট না, তখন কি আমরা নিজের মতো করে একটু ম্যাথ করে বের করতে হবে, সেটাও আমরা দেখবো। কিন্তু আপাতত কিছু বলে নেই মানে কি এটা 0.7 ধরে আমরা কাজ করবো। এবং প্রথম কোশ্চেন আমাকে বলছে যে আইবি আইসি এবং আইই বের করো। তাহলে এখান থেকে আমরা যদি এই অংশে একটা লুপ ঘুরাই, এই অংশে যদি একটা লুপ ঘুরাই তাহলে আমরা কি পাবো, আমরা লুপ ঘুরাইলে এখান থেকে পাবো -5 প্লাস 10 × আইবি প্লাস 0.7 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমার আইবি এটার মান কত, আইবি এটার মান হচ্ছে আমার 0.43 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.43 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা জানতাম যে বিটা ইজ ইকুয়াল টু কি আইসি ডিভাইডেড বাই আইবি। তাহলে এখান থেকে বিটার মান কত 100 ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইবি, আইবি কত 0.43। তাহলে এখান থেকে আমি যে আইসির মানটা সেটা কত পাচ্ছি 43 মিলি অ্যাম্পিয়ার। এরপর আমরা জানি যে আইই ইজ ইকুয়াল টু কি আইসি প্লাস আইবি। তাহলে আইসি কত 43 আর আইবি কত 0.43। তাহলে আমার যে আইই সেটা হচ্ছে কত 43.43 মিলি অ্যাম্পিয়ার। পেয়ে গেলাম, ইজি হিসাব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা কি করে ফেলছি। এরপর আমাকে ভিসিই অর্থাৎ ভিসিই আর ভিসি আর বিই এগুলোর মান চেয়েছে। এখন দেখো আমার এটাকে আমি গ্রাউন্ডেড চিন্তা করি। হ্যাঁ, প্রশ্নটা গ্রাউন্ডেড বলে দেওয়া ছিল, আমি এটা লিখতে ভুলে গেছি। আর গ্রাউন্ডেড না হলে জায়গাটাকে তুমি গ্রাউন্ডেড হিসেবে চিন্তা করবে। এখন ধরো এটা যদি গ্রাউন্ডের সাথে যুক্ত হয়, এই অংশটা যদি গ্রাউন্ডের সাথে যুক্ত হয়, তাহলে আমাকে বলো এর মাঝখানে কোনো রোধ আছে, এর মাঝখানে কোনো রোধ আছে নাই।
তাহলে এই যে ভিই সেটা মানও কত হবে, 0 হবে, সেটা মানও কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে বুঝতেছি যে আমার ভিই সেটার মান কত, 0 ভোল্ট। এখন আমি এখান থেকে যদি একটা লুপ ঘুরাই, তাহলে এখান থেকে যদি আমি একটা লুপ ঘুরাই, তাহলে দেখো এখানে একটা লুপ ঘুরাইলে তুমি কি পাচ্ছ, এখান থেকে যদি শুরু করি তাহলে সেটা হচ্ছে আমার -50 প্লাস আর আউট কত 0.05 ইন্টু আইসি, আইসি এর মান আমরা বের করছি, প্লাস ভিসিই, ঠিক আছে, প্লাস ভিসিই, ঠিক লিখছি না জিনিসটা, বলো ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি ভিসিই যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 47.85 ভোল্ট, ঠিক আছে, 47.85 ভোল্ট। এটা কি ভিসিই, অর্থাৎ সি আর ই এর মাঝখানে যে পার্থক্যটা সেটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে ভিসি মানে কি, ভি সি আর ভিই এর মধ্যে যে পার্থক্য, তাহলে ভিসি মাইনাস ভিই ইজ ইকুয়াল টু কত, 47.85। তাহলে এখান থেকে ভিই এটার মান কত, 0। তাহলে আমরা পাচ্ছি যে ভিসি ইজ ইকুয়াল টু 47.85 ভোল্ট, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের 2 নম্বর ম্যাথটাও কি হয়ে গেল ইজিলি। এরপর আসো 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথে আমাকে বলছে যে পাওয়ার মানে কারেন্ট গেইন কত, এআই। কারেন্ট গেইনে কি হয়, আমার এই ক্ষেত্রে আমার আউটপুটে কি, আমার আইসি, আর আমার ইনপুটে কি, আইবি, যেটা মূলত কি নির্দেশ করে, বিটা নির্দেশ করে। তাহলে এটা কত, 100। এরপর আমার এবি, এবি মানে ভোল্টেজ গেইন, সেটা আমরা কি দেখছিলাম, আর সি ডিভাইডেড বাই আর বি ইন্টু বিটা, মান বসাও আনসার আসবে, সেটা হচ্ছে কত, 0.5, ঠিক আছে। এরপর আমার এপি পাওয়ার গেইন, পাওয়ার গেইন কি বলছিলাম, যে এবি এর সাথে আমার আবার বিটা গুণ হবে, হ্যাঁ এবি এর সাথে আমার আবার বিটা গুণ হবে, তাহলে সেটা কত, 0.5 ইন্টু 100 কত আসে, 50 আসে, ঠিক আছে। তো এটা হলো কি আমার 3 নম্বর। তো একটা ম্যাথের মাধ্যমে আমাদের ট্রানজিস্টরে যা যা আসতে পারে আমরা তা তা দেখলাম, ঠিক আছে। আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখো এর পরের ম্যাথে আমাদেরকে আরেকটা সার্কিট দিয়ে দিছে, এই সার্কিট থেকে আমাকে ওই আগের মতো যা সবকিছু আছে সবকিছু আমরা বের করবো, ঠিক আছে। এখানে বিটার মান কত, 50 বলে দেওয়া আছে, এবং এখানে বিই সম্পর্কে কোনো কিছু বলে নেই। আচ্ছা বিই যে টার্মিনালটা আছে এটা সম্পর্কে কিছু বলে নেই, তাহলে আমরা ধরে নিব যে ভিবিই এটা কত, 0.7 আমরা ধরে নিব, ঠিক আছে, কিছু যেহেতু বলে নেই। এখন আমরা যদি এখানে একটা লুপ ঘুরাই, এখানে একটা লুপ ঘুরাই, তাহলে দেখো কি হয়। আগে আমরা কারেন্টের ডিরেকশন গুলো নিই, যে আমার যেহেতু বি থেকে ই এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমার আই ইটা এদিকে, তাহলে আই যদি বের হয় তাহলে আমার আইসি আর আইবি এই দুইটাই কি ঢুকবে, প্রবেশ করবে। তাহলে আমি প্রথমে যদি এদিকে একটা লুপ ঘুরাই, যে অর্থাৎ এদিকে যদি একটা লুপ ঘুরাই তাহলে কি হবে, -5 প্লাস 100 ইন্টু আইবি, 100 ইন্টু আইবি, এরপর প্লাস বিই ভিবিই, এরপর কি প্লাস 2 ইন্টু আই ইকুয়াল টু কি 0। এখন দেখো একটা জিনিস, সেটা হলো কি, উম দেখো আমরা জানি এখানে কি দুইটা অজানা রাশি হয়ে গেছে না, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে আই ই ইজ ইকুয়াল টু কি আইসি প্লাস আইবি, তাই না। এবার আমাকে বলো আইসি মানে কি, আমরা উপরে একটা সূত্র ইউজ করছিলাম যে আইসি বাই আইবি সমান বিটা, তাহলে আইসি মানে কি বিটা ইন্টু আইবি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আইসি মানে আমার আইবি ইন্টু বিটা প্লাস আইবি আইবি এর মতো থাকুক। তাহলে আমরা লিখতে পারি যে আই হচ্ছে আমার বিটা প্লাস 1 ইন্টু আইবি। তাহলে আমি এখানে আই এর জায়গায় জাস্ট বিটা প্লাস 1 ইন্টু আইবি লিখতে পারি না, তাহলে -5 প্লাস 100 আইবি প্লাস ভিবিই প্লাস 2 ইন্টু বিটা প্লাস 1 আইবি ইজ ইকুয়াল টু 0। এবার তুমি এখানে যা সবগুলা মান বসাও, আর আমি এখান থেকে পাচ্ছি যে আইবি এটার মান কত, আইবি এটার মান পাচ্ছি আমি 0.0.02128 মিলি এম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমি আইবি এর মান পাচ্ছি, তাহলে এখান থেকে আমি আমার আইসি এর মান পাবো না, তাহলে আইসি মানে কি বিটা ইন্টু আইবি, মান বসাও কত আসে 1.0643 মিলি এম্পিয়ার। এখন এই দুটো যদি আমি যোগ করি
তাহলে আমি কি পাচ্ছি, আমার আই পাবো না? তাহলে আমি আই পাচ্ছি কত, 1.0856 মিলি এম্পিয়ার। তাহলে আমি তিনোটা কারেন্ট পেয়ে গেছি না? তাহলে আমি যদি তিনোটা কারেন্ট পেয়ে যাই তাহলে কি আমি সবকিছু পেয়ে যাবো। ঠিক আছে, এরপর আমরা ভিই বের করে দিবা। ঠিক আছে, দেখো এটা যেহেতু এটা যেহেতু তোমার হয়ে গেল, এটা যেহেতু তোমার এদিকে গ্রাউন্ডের সাথে যুক্ত, তাহলে এটা কি 0 ভোল্ট। তাহলে আমি যদি এই অংশটা কথা চিন্তা করি, তাহলে এখন কি পাচ্ছি যে ভিই -0 ইজ ইকুয়াল টু 2 × I পাচ্ছি। তাহলে এখান থেকে আমি আমার ভিই, এটা মানে এমিটারের যে ভোল্টেজ সেটা কত পাচ্ছি, 2 × I। আই এর মানটা আমরা বের করে রাখছিলাম, না? তাহলে এখান থেকে আমরা যে ভিই এর মান, এখানে যদি আমরা আই এর মানটা বসাই, এটা যদি বসাই, তাহলে সেটা আমরা পাচ্ছি কত, 2.17126 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এই পুরা লুপের ক্ষেত্রে আরেকটা লুপ ঘুরে, এই পুরা লুপে আমি আরেকটা লুপ ঘুরাইলাম। তাহলে আরেকটা লুপ ঘুরাইলে আমরা কি পাচ্ছি দেখো তো, এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে -80 প্লাস 0.05 ইন্টু আইসি প্লাস ভিসিই প্লাস 2 × IE সমান কি 0। এখান থেকে আমরা পাচ্ছি যে ভিসিই, তার এখানে সবগুলো জানা মান, তাহলে এখান থেকে আমরা ভিসিই এর মানটা পাচ্ছি, সেটা কত, 77.77 ভোল্ট। তাহলে এখানে ভিসিই এর মান পাইছি, তাহলে আমাকে বলো ভিসি মাইনাস ভিই এটা কত, 77.77। এবার এই মানটা এনে এখানে বসাও, তাহলে আমরা আরেকটা মান পাচ্ছি, সেটা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু কত, 79.94 ভোল্ট। ঠিক আছে, ইজি ম্যাথ, এত আহামরি কিছুই না। তো এখানে হচ্ছে এরপর আমাদের পাওয়ার গেইন, কারেন্ট গেইন এগুলো যদি বের করতে বলে, এগুলো বের করতে পারবা না। এখানে কিন্তু ওগুলো বের করার কিন্তু কোনো ব্যাপারই না, জাস্ট সূত্র বসে বা মান বসে, মান যা বের করতে হবে তা আমরা কি অলরেডি বের করে ফেলছি। দেখো আমরা আরেকটা ম্যাথ দেখবো। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাকে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে দেখো দেওয়ার পর আমাকে চাইছে কি, আমাকে ভিবি এর মানটা চাইছে, ভিবিই এর মানটা চাইছে এবং ভিবিসি এর মানটা চাইছে। তাহলে ভিবিই এর মান আমাকে এখানে 0.7 ধরা যাবে না এবার। ঠিক আছে, তাহলে এটা হইলো আমার বেস, এটা হইলো আমার এমিটার, এটা হলো কি আমার কালেক্টর। আচ্ছা, গেল, ভালো কথা। এবার আমি কি করব, কথা হইলো আমার আইসি এর মানটা দেওয়া আছে। তাহলে আইসি এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি। এখান থেকে আমি আমার আইবি এর মানটা পাচ্ছি, সেটা কত, আইসি এর মান ভাগ বিটার মান, সেটা হচ্ছে কত, 0.015, 0.015 মিলি এম্পিয়ার। ঠিক আছে, 0.015 মিলি এম্পিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার আইবি এর মান। এখন আমি যদি এদিকে একটা লুপ ঘুরে এইভাবে, তাহলে এই লুপ ঘুরাইলে কি আসে দেখো তো, -24 প্লাস 4.7 ইন্টু আইসি প্লাস ভিসিই, অর্থাৎ এই অংশের ভোল্টেজটা আসতেছে, প্লাস ভিসিই ইজ ইকুয়াল টু 0। তা আমি এখান থেকে ভিসিই এটা যে মানটা সেটা পাচ্ছি 16.95 ভোল্ট। ঠিক আছে, 16.95 ভোল্ট পেয়ে গেছে, এই ভিসি এর মানটা পেয়ে গেছি। আমাকে ভিবিই আর ভিসিবিটা বের করতে হবে। আমি যদি এবার এইভাবে একটা লুপ ঘুরাই, তাহলে কি হবে, দেখো 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 একটা সিম্পল জিনিস দেখো, যদি আইসিটা দিক দিয়ে ঢুকে, দ্যাট মিনস কি, আইসি ঢুকা মানে কি, আমার আইবিও ঢুকবে আর আমার আই কি বের হবে। সিম্পল কথা, আমরা আগে প্রিভিয়াসে যেভাবে করছি সেভাবে। আইবি ঢুকলে আইবি ডিরেকশনটা হচ্ছে এদিকে, তাহলে ঠিক আছে না, আইবি ডিরেকশনটা এদিকে। তাহলে আমি যখন নতুন করে এভাবে লুপটা নিছি, তাহলে এই লুপের ক্ষেত্রে দেখো কি হয়, এখান থেকে যদি আমি শুরু করি, এই পয়েন্ট থেকে যদি আমি শুরু করি, তাহলে নতুন লুপের ক্ষেত্রে আমার 4.7 ইন্টু আইসি প্লাস ভিসিবি আমি জানি না ভিসিবি এর মান পজিটিভ নাকি নেগেটিভ, আমি জাস্ট ধরে নিচ্ছি, এরপর যা আসবে দেখা যাবে। প্লাস এরপর দেখো আইবি এর ডিরেকশন যেদিকে, আমার লুপের ডিরেকশন কি উল্টা দিকে, তাহলে এখানে একটা মাইনাস হবে, -220 ইন্টু আইবি ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে ভিসিবি এটার মান কত, এটার মান হচ্ছে আমার -3.75 ভোল্ট। হ্যাঁ, যে মানটা পাইছি দেখো, ভিসিবি এর মান যদি মাইনাস হয়, তাহলে আমি এটাকে উল্টাই,
VBC করি তাহলে সেটা কি পজিটিভ হবে, 3.75 ভোল্ট। ঠিক আছে, এতটুকু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাকে একটা জিনিস জানতে চাইছিল VBC, সেই VBC আমরা পেয়ে গেছি। এখন আমার কাহিনী হচ্ছে যে VBE বের করব। এখন দেখো আমি এখান থেকে VCE জানি, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে যে টোটাল ড্রপ সেটা জানি। এরপর আমি VCB জানি, অর্থাৎ এখান থেকে এখানে যে টোটাল ড্রপ সেটা জানি, সেটা কত, -3.75। তাহলে আমাকে বলো এখান থেকে এতটুকু যতটুকু ড্রপ খাইছে বাকি ড্রপটা এখানে খাবে, এখানে যে টোটাল ড্রপটা খাইছিল সেখান থেকে। তাহলে এটা হচ্ছে দেখো VCE, এটা হচ্ছে আমার VCB প্লাস VBE, সিম্পল হিসাব, এটা লেখা যায় না? তাহলে এখান থেকে দেখো VCE এর মান আমরা কত বের করছি, 16.95। এরপর VCB এর মান কত বের করছিলাম, VCB এটা বের করছিলাম -3.75। আর এদিকে আমরা VBE এর মান বের করবো। তাই VBE কত হইলো আমার, VBE হইলো আমার 20.7 ভোল্ট। এটা হইলো আমার আনসার, যেখানে আমাকে VBE এর মানটা 0.7 ধরা যাবে না। ঠিক আছে, 0.7 ধরা যাবে না। আচ্ছা, তো এই গেল আমার ট্রানজিস্টরের ম্যাথ। আমরা তিনটা ম্যাথ দেখলাম, এই তিনটা ম্যাথ আমাদের সব ধরনের জিনিসগুলো কভার হলো, আমরা সবকিছু বের করা ট্রাই করছি। ঠিক আছে, এরপর তোমাদের পরীক্ষার মধ্যে কিছু জিনিস আসবে যেগুলো হলো কি বাংলা কথায় লিখবে। হ্যাঁ, বাংলা কথায় লিখবে মানে কি, যেমন ধরো তোমাকে লিখবে একটা সাধারণ পিট। পিট মানে পিট মানে হচ্ছে তোমার আহ আর কি, পিট মানে হচ্ছে তোমার বেস সম্ভবত। আর যদি না হয় একটু দেখে নিও আর কি, হ্যাঁ বই থেকে দেখে নিও, বাংলাগুলো ভুলে গেছি আর কি। তো ধরো তোমাকে বাংলায় বলবে যে সাধারণ পীঠ অথবা সাধারণ সংগ্রাহক অথবা সাধারণ ভূমি, হ্যাঁ সাধারণ নিঃসারক, এভাবে বাংলা করে বলে দিবে। হ্যাঁ, কমন এমিটার কমন বেস এগুলো বলবে না আর কি, তো বাংলাতে একটু দেখে নিবে আর কি। তো বলবে যে ওইটা পীঠ প্রবাহ। ঠিক আছে, পীঠ প্রবাহ মানে হচ্ছে তোমার আহ পীঠ প্রবাহ মানে হচ্ছে তোমার এমিটার। ঠিক আছে, না সরি এমিটার না, পীঠ মানে হচ্ছে তোমার বেস অর্থাৎ ভূমি। ঠিক আছে, যে বেসটা আছে সেটা হচ্ছে তোমার পীঠ। পিট প্রভাব বলে দিবে। এরপর তোমার নিঃসারক প্রভাব বলে দিবে, তোমাকে বলবে যে তোমার আলফা বিটার মান কত। আলফা বিটাকে কেমনে বলবে, ওই বিবর্ধন গুণক এভাবে বলবে, অথবা বিবর্ধন প্রবাহ লাভ, সরি প্রবাহ লাভ বলবে, বিটা বলবে, এভাবে জিনিসগুলো কি বের করতে দিবে। তুমি বাংলা জিনিসগুলো এই কোন দুই তিনটা ম্যাথ আছে এগুলো একটু তোমরা কোশ্চেন ব্যাংক থেকে দেখে নিবে, এগুলো এখানে দেখাচ্ছি না কারণ মেন জিনিস দেখা গেছে। ঠিক আছে, ওই আলফা বিটা বের করবা। এবার আলফা বিটা দেওয়া থাকলে ওখান থেকে আইসি এর মান বের করবা। এগুলো হচ্ছে যে আমাদের এই ম্যাথ গুলোর মধ্যে কি আছে, কি আলফা বিটা দেওয়া আছে, আমরা আইসি মান বের করছি। আর আইসি মান আর আইসি আর তোমার এই তিনটা মান পেয়ে গেলে তুমি দিন দিনে সব বের করতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আর আমাদের যে লাস্ট টপিক সেটা হচ্ছে কি ট্রানজিস্টর এজ এ সুইচ, এটা একটু দেখতে হবে, 5 মিনিট লাগবে। আর ট্রানজিস্টর এজ এ সুইচ, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ট্রানজিস্টরটা আছে, ঠিক আছে, আমি যদি একটু ট্রানজিস্টরটা আবার এঁকে দেখাই। তো ধরো এখানে ট্রানজিস্টরটা আঁকার পরে, হ্যাঁ, তো দাঁড়াও এখানে কি কোনো সমস্যা হলো, একটা সেকেন্ড। না, রেকর্ডিং ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমার এখানে একটা ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর এদিকে আউটপুট না, এদিকে যদি আউটপুট হয় তো এখানে যদি আমি একটা বাল্ব যুক্ত করি, এই বাল্বটা জ্বলবে কখন, বাল্বটা জ্বলবে কখন, কখন জ্বলবে, যখন আমার আইসি এটা নট ইকুয়াল টু জিরো, কারণ আমার এখানে আউটপুটটা হচ্ছে আমার আইসি, এখান থেকে আমার আইবি ঢুকবে, এদিক দিয়ে আমার আই বের হবে। ঠিক আছে, সিম্পল কথা, নো ব্যাকওয়ার্ডস। এখন বাল্বটা জ্বলবে কখন, যখন আমার আইসি নট ইকুয়াল টু জিরো হবে। আর বাল্বটা, এই যে বাল্ব আমার এটা অফ হবে কখন, এটা আমার অফ হবে কখন, যখন আমার আইসি কি জিরো হবে। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা কি জানি যে বিটা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইবি। তাহলে আমার আইবি, সরি, আমার আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি। তাহলে দেখো আমার এটা কি ইনপুট, এটা হলো আমার ইনপুট। তাইলে যদি আমার ইনপুটে জিরো থাকে, তাহলে আমার আইসিও জিরো হচ্ছে, তাহলে আমার বাল্বটা কি অফ হয়ে যাচ্ছে। আর যদি আমার ইনপুটে জিরো না থাকে, তাহলে আমার আইসি জিরো হচ্ছে না, তাহলে আমার বাল্বটা কি বন্ধ হবে না, জ্বলবে। আচ্ছা, এখন এই ইনপুটটা কিসের উপর ডিপেন্ড করতেছে, তুমি যদি দেখো এখানে কি একটা পটেনশিয়াল আছে না, যেটা কি 0.7 ভোল্ট একটা পটেনশিয়াল আছে, যদি কিছু না বলে দেওয়া থাকে, বা ধরে নি এখানে যে ভিবিই আছে সেটা ক্রস করতে হবে আমাকে। তাহলে আমাকে বলো এই যে ভিবিবি, হ্যাঁ এই যে ভিবিবি, সেটা যদি আমার
0.7 থেকে বড় না হয়, এখান থেকে যদি বড় ভোল্টেজ সাপ্লাই দিতে না পারি, তাহলে কি ভোল্টেজটা মানে কি এটা অতিক্রম করতে পারবে না। এটা যদি অতিক্রম করতে না পারে, এটা যদি অতিক্রম করতে না পারে, তখন কি এটা মানে এখানে আমার যে ইনপুটটাও কাজ করবে না। তুমি বুঝতেছো কথাটা? যে আমাকে যদি ইনপুটটা বলবৎ রাখতে হয়, তাহলে আমাকে এই যে ভিভিবি এটা 0.7 থেকে বেশি দিতে হবে। যার ফলে যদি 0.7 থেকে বেশি দিই, তাহলে আমার এদিকে যে ব্যারিয়ার পটেনশিয়ালটা সেটা কি ক্রস করতে পারে। তাহলে আমার যে ভিভিবি এর মান এটা 0.7 থেকে বড় হবে। তাহলে এটা যদি বড় হয়, তাহলে আমার কি আইবি নট ইকুয়াল টু জিরো হবে, মানে আইবি এর একটা মান থাকবে। যার ফলে আমার আইসিও কি নট ইকুয়াল টু জিরো হবে, যাতে আইসি এর কি একটা মান থাকবে এবং কি আমার বাল্বটা জ্বলবে। ঠিক আছে? তাহলে আমাকে মিনিমাম কতটুকু রাখতে হবে? মিনিমাম 0.7 থেকে কি বড় রাখতে হবে। তাহলে যদি ভিভিবি কি হয় 0.7 হয়ে যায়, তাহলে আমার কি আমার যে নিট পাবো সেটা কি 0 ভোল্ট পাচ্ছি। তাহলে আমার এই কারণে আমার যে আইবি সেটাও কি হবে 0 হবে, আর আইসি কি এটাও কি 0 হবে। কিন্তু আমাকে তো 0 করা যাবে না, তাই আমাকে কি এর থেকে একটু বেশি মান দিতে হবে। ঠিক আছে? তাহলে এটার যে এদিক দিয়ে যদি আমি একটা লুপ ঘুরাই, ধরো এদিকে যদি আমি একটা লুপ ঘুরাই, তাহলে এখান থেকে আমি কি ইকুয়েশন পাবো? সেটা হচ্ছে কি মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইজ ইকুয়াল টু কি 0। এখান থেকে আমি পাচ্ছি যে ভিসিই ইজ ইকুয়াল টু মাইনাস আর আইসিআরসি প্লাস ভিসিসি। ঠিক আছে? প্লাস ভিসিসি। তাহলে এটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে যদি আমি তুলনা করি, তাহলে এখান থেকে আমি একটা গ্রাফ আঁকতে পারি না? যে গ্রাফটা এমন হবে। ঠিক আছে? কারণ এটা ঢালটা কি নেগেটিভ মাইনাস আর সি। হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আমার ভিসিই হবে, আর এদিকে হচ্ছে কি আমার আইসি হচ্ছে। তাহলে এদিকে আমার যে সর্বোচ্চ ভ্যালু সেটা কত? এখানে যদি আমার এক্স জিরো হয়, এক্স যদি জিরো হয়, তাহলে আমার ভিসিই আর ভিসিসি কি সেম হবে। তাহলে আমাদের সর্বোচ্চ ভ্যালু সেটা কি ভিসিসি, আর আমাদের সর্বনিম্ন ভ্যালু এটা কি এখানে আসবে। তাহলে এই যে এই পয়েন্টে যে আমার বাল্ব সেটা কি আমার অফ, আর এদিকে যে পয়েন্টে দেখি আমার বাল্বটা সর্বোচ্চ উজ্জ্বলতা দেয়, সর্বোচ্চ বানান বলিছি, সর্বোচ্চ উজ্জ্বলতা জ্বলবে, কারণ এখানে আমার আইসিটা সর্বোচ্চ পিকে আছে। তাহলে এখান থেকে এখানে আমার বাল্বের উজ্জ্বলতাটা কি বাড়বে, বাল্বের উজ্জ্বলতা বাড়বে। ঠিক আছে? তো এটা কি একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। বুঝছো? বুঝা গেল? তাহলে আইসি যদি জিরো হয়, তাহলে কি আমার ভিসিই সমান ভিসিসি হবে। যদি আমার আইসি সমান জিরো এটা লিখে দিই, তাহলে ভিসিই সমান ভিসিসি হবে। আর যদি আমার ভিসিই এটা যদি জিরো হয়, তাহলে সেখানে আমার আইসি ম্যাক্স পাওয়া যাবে। তাহলে আইসি ম্যাক্সটা কত হবে আমার? ভিসিসি বাই আর এই সিম্পল হিসাব। ঠিক আছে? এটা যদি একটু পড়ে নাও তাহলে ভালো, এর থেকে বেশি আর তোমার কি জানা দরকার নেই। হ্যাঁ। এখন ধরো একটা ট্রানজিস্টর কাট অফ মোডে থাকতে পারে। কাট অফ মোড মানে কি ট্রানজিস্টরটা কি চলতেছে না। তো কাট অফ মোডে আছে নাকি কেমনে বুঝবা? তোমার যে সাপ্লাই ভোল্টেজ, এই যে যেমন ধরো তোমার এই যে সাপ্লাই ভোল্টেজটা, এটা যদি তোমার 0.7 থেকে কম হয়, তাহলে কি এখানে কারেন্ট ফ্লোই হচ্ছে না, অর্থাৎ কি আইবি এর কোনো ভ্যালু নেই। আইবি এর যদি কোনো ভ্যালু না থাকে, তুমি কি এখান থেকে আইসি এর কোনো ভ্যালু পাচ্ছ? হ্যাঁ। এখন ট্রানজিস্টরটা চলতেছে না ভাই, যত কিছুই হোক কারেন্টটা ফ্লো হয়ে আসতে হবে তো। এদিকে ব্যারিয়ারটাই ক্রস করতে পারতেছে না, তো কি এখানে ট্রানজিস্টরটা কি কোনো কাজই হবে না। এত ডিপে তোমাদের কোশ্চেন আসবে না, এটা নিয়ে প্যারা খেও না। যা আসার উপরে বলে দিছি, এই তিনটা ম্যাথ দেখবা। আর তোমাদের যে বাংলা কথা ম্যাথ গুলা বলছিলাম যে বলে দেওয়া থাকবে আলফা বিটা গামা কিছু একটা বলে দেওয়া থাকবে, ওখান থেকে কিছু বের করতে দিবে, ওই জিনিসগুলো দেখবা। ঠিক আছে? এর থেকে বেশি তোমাদের আর কিছু দরকার নেই। তো তোমরা কোশ্চেন ম্যাথটা খুলো, করো, দেখো কি কি আসে, দেখবা কঠিন কিছু আসতেছে না এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, ভালো থাকো সুস্থ থাকো। এখান থেকে আমাদের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে সবগুলা ক্লাস শেষ হচ্ছে। সো এটাই লাস্ট ক্লাস ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে পরীক্ষা দিবা, কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করবা। ঠিক আছে? আর মেন বই যে ম্যাথগুলো আছে পিছনে ওগুলো দেখবে, এর থেকে বেশি তোমার আর কিছু লাগবে না। সো গুড বাই।